সেই ধরনের কথাগুলো তুমি কিউএনডি তে করো। কিউএনডি শুধু রাখা হয়েছে আজকের টপিকস রিলেটেড, যে ধরনের কনফিউশন তোমাদের তৈরি হবে মনের মধ্যে, সেই ধরনের কনফিউশন হয়তোবা তুমি আমাকে বলতে পারতেছো না, বাট ওই কনফিউশনটা দূর করার জন্য তুমি কিউএনডি তে কোশ্চেন করছো। সো কিউএনডি তে আরেকজন ভাইয়া থাকবেন, যে ভাইয়া তোমাদের এই অ্যান্সারটা দিয়ে দিবেন। এই হচ্ছে গেল কিউএনডি। সো কিউএনডি তে আমরা এক্সট্রা কোনো কথা লিখবো না, কারণ তুমি যদি এক্সট্রা কথা লেখো, তোমার আরেকটা ফ্রেন্ড দেখা গেছে যে ওর পারফেক্ট উত্তরটা খুঁজতে খুঁজতে বা ওর পারফেক্ট কোশ্চেনটা খুঁজতে খুঁজতে আমাদের একটু দেরি হয়ে যাবে, কারণ অনেকগুলো স্টুডেন্ট যখন একসাথে কোশ্চেন করে হিউজ কোশ্চেন আসতে থাকে। এই ছিল 1 নাম্বার ব্যাপার, যে কিউএনডি এর আইডিয়াটা তোমরা আশা করি বুঝছো। এবার 2 নাম্বার যে আইডিয়াটা, সেটা হচ্ছে তোমাদের আরেকটা অপশন আছে দেখবে, হ্যান্ড রেজ। এখন হ্যান্ড রেজের অপশনটা কেন আমরা আসলে এখানে রাখা হয়েছে, একটা রিজন হতে পারে, যেমন ধরো সবসময় ধরো তোমাকে আমি বললাম যে ভাই তুমি কি এটা বুঝছো কিনা, বা আমার সাথে তুমি একমত কিনা, এই ধরনের কথা তুমি আমাকে একটু রেজ মানে জানাইতে পারো, সেটা ওইটা হচ্ছে মানে একটু চট করে জানাইতে পারো, দেখবা যে একটা হ্যান্ড রেজের অপশন, ওখানে একটা ক্লিক করে দিবা। তো ওখানে ক্লিক করলে আমার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন চলে আসবে, আমি ফিল করতে পারবো আচ্ছা আচ্ছা এত পার্সেন্ট স্টুডেন্ট তাহলে আইডিয়াটা বুঝতে পারছে। তো আমি সেই হিসাবে ধরো ক্লাসটা আরেকটু কন্টিনিউ করবো। এবার আরেকটা হচ্ছে চ্যাট বক্স। চ্যাট বক্স হচ্ছে বাকি যাবতীয় তোমাদের যা যা কোশ্চেন আছে, যা কোশ্চেন মানে যা কোশ্চেন। ওকে, এখন তারপরেও দেখো চ্যাট বক্সের ক্লাসে কোশ্চেন মানে চ্যাট বক্সে কোশ্চেন করার কিছু ম্যানার আছে বা কিছু সৌন্দর্য আছে। যেমন ধরো তুমি এমন কোনো কোশ্চেন করার দরকার নাই যে কোশ্চেনটা আসলে কোনো মানে ইফেক্টিভ পড়বে না। যেমন ধরো তুমি সাপোজ একটা আজকে যেমন হচ্ছে ম্যাথ ক্লাস, তুমি মানে বলে ফেললা যে ভাই আজকে কেমিস্ট্রির ওই টপিক্স এর অ্যান্সারটা কি হবে। আমি কিন্তু কেমিস্ট্রি পড়াই না, so আমার এটা জানার কোনো আইডিয়াই নেই, বা আমি জানিও না, কারণ 5 বছর আগে আমার এটা মনেও নেই। মেন কথা হচ্ছে এটা। তো তুমি এমন কিছু কোশ্চেন করো যে কোশ্চেন গুলো ভ্যালিড মনে হয়, যে কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে আমাদের ভালো লাগে। কারণ আমাদের দুইজনের ধরো আমার এবং তোমার এই দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ফলে কিন্তু আমাদের ক্লাসটা আরো বেটার সার্ভিস দিতে পারবে, ঠিক না? ওকে। আর ক্লাস রিলেটেড যা ছিল, তোমরা কিভাবে পিডিএফ গুলো পাবা, মেহেদী ভাই ইনশাআল্লাহ লাস্টে তোমাদের এই ব্যাপারগুলো একদম দেখাই দিবে, সো এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এবার আসি বাকি চ্যাট বক্সের কথাগুলো কি। আমি তোমাদের আজকে ক্লাস নেওয়ার সময় কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার জানতে যাবো, ভাই এটার অ্যান্সার কি। এখন হ্যান্ড রেজ এর অপশন দিয়ে তো তুমি আর অ্যান্সার দিতে পারবে না আমাকে। তো তখন তুমি ওই চ্যাটটা লিখে দিবা যে ভাই অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 7। তো তুমি তোমার আইডিয়াটা লিখে দিবে আমাদের। তো আমি কিছু কিছু চ্যাট পড়বো বা মাঝে মাঝে তোমাদের নাম উল্লেখ করে দিলাম যে কে কে পারছো কে কে পারো নাই। এতে তোমাদের কিছু মোটিভেটেড জায়গা থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের সাথে আমাদের যে কানেকশনের ব্যাপারটা, সেই কানেকশন। এবার আসি হচ্ছে তাহলে আমি এখন তোমাকে কোশ্চেন করি, দেখা যায় এই কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি কোথায় দাও, তাহলে আমি মোটামুটি ফিল করতে পারবো যে তুমি আমার কথাগুলো বুঝছো। নাম্বার 1, ধরো আমি খুব ভালো বাইক চালাইতে পারি, কিন্তু আমি বাইকটা থামাইতে পারি না। আমি শুধু চালাইতে পারি, কিন্তু থামাইতে পারি না। তাহলে আমি এবার মেন রোডে বাইকটা চালানো স্টার্ট করে দিলাম, তাহলে এখন আমার কি হবে? দেখি তোমরা অ্যান্সারটা কোথায় লেখো। তাহলে আমার কি হবে? আচ্ছা, অনেকে লিখতেছে হচ্ছে অ্যাক্সিডেন্ট। এক্স্যাক্টলি, তোমরা মোটামুটি বুঝছো যে এটা তোমাদের লিখতে হবে হচ্ছে চ্যাট বক্সে। এটা কেউ কিউএনএ তে লিখবে না। অনেকে ডেথ লিখতেছে, অনেকে অ্যাক্সিডেন্ট লিখতেছে। ওকে। মানে তো অলরেডি 9 জন লিখে ফেলছে। আচ্ছা, তোমরা কিউএনএ তে কথাটা লিখো না, মানে আমার কথার অ্যান্সারটা তোমরা চ্যাট বক্সে লিখবা, আমি কিন্তু কিউএনএ দেখি না। কিউএনএ শুধুমাত্র বিন্যাস সমাবেশে যে কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো করবা, তোমার যেটা মনে হয়েছে যে বিন্যাস সমাবেশ থেকে যেটা তুমি বুঝো নাই। ওকে ফাইন, এতে সুবিধা তোমাদের নিজেদেরই সুবিধা, কারণ তোমার ফ্রেন্ড মানে ধরো তুমি, কারণ তুমি একটা টাইমে তো কিউএনএ তে একটা কোশ্চেন করবে, দেখা গেছে ওই কোশ্চেনটা আমরা খুঁজে নাও পেতে পারি। সো বি কেয়ারফুল। এবার নাম্বার 2, এবার 2 নাম্বার কোশ্চেনটা করে তুমি কিন্তু নিজে উত্তর দিছো যে তুমি আহ, মানে নেগেটিভ কিছু একটা হবে, এই হলো কথা। নাম্বার 2, নাম্বার 2টা হচ্ছে যে ধরো তুমি আজকে খুব ভালো করে ক্লাসটা করলা, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করলা, এবং আমরা আমাদের জায়গা থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার ট্রাই করলাম, এবং দুইজনের ওভারঅল মানে ফিলোসফি গুলাতে আমরা বিলিভ করে নিচ্ছি তুমি খুব ভালো করে একটা প্রিপারেশন নিলা, এবং তুমি কোশ্চেন ব্যাংক খুব ঘাটাঘাটি করলা, খুব হার্ড ওয়ার্ক করে বিন্যাস সমাবেশ মোটামুটি একটা ভালো প্রিপেয়ার নিলা আর কি। তোমার এখন ভালো একটা কনফিডেন্ট কাজ করতেছে, ঢাবিতে কোনো যদি কোশ্চেন আসে ইনশাল্লাহ তুমি উত্তর দিতে পারবা। এখন আজকে তুমি এইভাবে চিন্তা করে পড়াশোনাটা করলা, কালকে থেকে 1 মাস পড়লা না, বিন্যাস সমাবেশ ধরলা না, তাহলে ঘটনাটা কি ঘটবে? তুমি কি বিন্যাস সমাবেশ মনে রাখতে পারবা? এটা সম্পূর্ণ তোমার নিচের ইচ্ছা। আই ডোন্ট নো তুমি কিভাবে ফিল করছো, আই ডোন্ট নো তুমি কিভাবে চিন্তা করো। আচ্ছা তাসপিয়া, ওকে, আই উইল ট্রাই, আমি চেষ্টা করবো। অনেকে বলতেছে মেবি নো, মেবি ভুলে যাবো, অবশ্যই অসম্ভব। ওকে, তাহলে এই দুইটা কথা একটু মনে রাখো, এই দুইটা কথার অ্যান্সার আমি লাস্টে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে আমরা ধরতে পারি যে তোমরা মানে ক্লাস রিলেটেড যে বেসিক আইডিয়াগুলো সেগুলো বুঝতে পারছো যে কোনটা কিভাবে করতে হয়। আর বাকি আইডিয়াগুলো ইনশাল্লাহ তোমাদের মেহেদী ভাই লাস্টে হচ্ছে বলে দিবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ। কিছু
প্রাথমিক আলোচনা। এখানে ধর আমি লিখলাম হচ্ছে বিন্যাস, এখানে ধর আমি লিখলাম সমাবেশ। আসলে মেইন পার্থক্যটা কি বিন্যাস আর সমাবেশের মধ্যে? মেইন পার্থক্যটা কি মনে রাখবা, যাকে উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যাকে উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হয়। এই কথাটার মানেটা কি? যাকে উল্টাপাল্টা করলে জিনিসটা চেঞ্জ হয়। যেমন ধরো আমি তোমাকে বললাম আমার কাছে 21 টাকা আছে, 21 টাকা। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি এটাকে উল্টা উল্টা করে দেন, মানে 2 1 না লিখে 1 2 লিখে দেন, তাহলে কিন্তু তুমি বলবা না যে 21 টাকার 20 টাকা সমান, সরি 12 টাকার 21 টাকা সমান, তুমি কিন্তু এটা বলবা না। তাহলে খেয়াল করে দেখো, যখন আমি 21 টাকা এই পুরা অর্ডারটাকে 2 আর 1টাকে উল্টা করে 1 আর 2 লিখে দিয়েছি, সম্পূর্ণ জিনিসটা কিন্তু নতুন হয়ে গেছে, তাই না? এটা বাস্তবে ঘটে। তার মানে দেখো, যাকে এরকম উল্টাপাল্টা করলে জিনিস চেঞ্জ হয়ে যায় সেই ধরনের জিনিসকে বলা হয় বিন্যাস। এটার আর একটা সুন্দর নাম হচ্ছে সাজানো। বাস্তবে অনেক ধরনের বিন্যাস আছে, যেমন ধরো শব্দ গঠন, সংখ্যা গঠন, যাকে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয়। সো এটা আমরা মনে রাখতেই পারি যে সংখ্যা গঠন, শব্দ গঠন এগুলো আসলে বিন্যাসের অন্তর্ভুক্ত। এবার আসি সমাবেশ। এটা আর একটা নাম হচ্ছে বাছাই, যাকে উল্টাপাল্টা করলে কোনো চেঞ্জ হয় না। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার ফ্যামিলি মেম্বার, ধরো তোমার ফ্যামিলি মেম্বারে 4 জন মানুষ আছেন, ধরে নিচ্ছি ABCD, এই 4 জন মানুষ আছেন। এখন তুমি আমাকে বলো তোমাদের ফ্যামিলি মেম্বারকে যদি আমি আগের নাম দিতাম বি, পরে নাম দিলাম এ, পরে নাম দিলাম সি, পরে নাম দিলাম ডি, মানে বললাম BACD, তোমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে এই 4 জন। আবার আরেকজন এসে বললো না ভাই ওদের ফ্যামিলি মেম্বার হচ্ছে এই 4 জন, CBDA, তোমাদের ফ্যামিলি মেম্বার কি চেঞ্জ হয়েছে? নো। এখানে তুমি যেভাবেই উলট পালট করো না কেন জিনিসটা চেঞ্জ হয় না। খেয়াল করছো এখানে চেঞ্জ হয় না। তাহলে আমরা মনে রাখবো যেখানে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয় সেই ব্যাপারটা হচ্ছে বিন্যাস, যেখানে উল্টাপাল্টা করলে চেঞ্জ হয় না সেখানে হচ্ছে সমাবেশ। তাহলে এই ধরনের সমাবেশের একটা উদাহরণ দিই, যেমন ধরো দল গঠন, কমিটি গঠন, এই ধরনের ব্যাপারগুলোতে ওই কমিটির মধ্যে কয়জন আছে এইটা ইম্পর্টেন্ট, কয়জন কিভাবে সাজানো আছে এটা ইম্পর্টেন্ট না। বুঝা গেছে? যেমন ধরো তোমাদের দলের মধ্যে বা তোমাদের কমিটির মধ্যে বা তোমাদের ফ্যামিলির মধ্যে 4 জন মানুষ আছেন, ABCD, এই 4 জন মানুষ আছেন। এখন এই 4 জন মানুষ সে যেভাবেই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, তোমাদের ফ্যামিলিতে 4 জন মানুষ আছে, এই হচ্ছে বেসিক একটা আইডিয়া, এটা মাথায় রাখবা। তো এখন আমি তোমাদের জন্য একটা পোল লঞ্চ করব, যেহেতু তোমাদের নতুন আগে ব্যাপারটা বুঝে না যে পোল জিনিসটা কি। পোল মানে ভোট, এটা তো একদম সিম্পল বাংলা অর্থ। তো মাঝে মধ্যে আমাদের কোশ্চেনগুলো তোমরা বুঝছো কিনা বা তোমাদের আইডিয়াগুলো কেমন সেটা বোঝার জন্য আমরা কিছু জিনিস এখান থেকে, ধরো আমি এখান থেকে পোলটা লঞ্চ করলাম, তো তোমাদের স্ক্রিনে দেখবা যে কিছু অপশন বেশি উঠবে, মানে এই কোশ্চেনটার অপশন বেশি উঠবে যে তোমার মন চাইতেছে কি এ দাগাবা নাকি বি দাগাবা নাকি সি না ডি। তো তুমি জাস্ট ওই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ধরনের অ্যান্সার গুলো আমাদের এখানে চলে আসবে। দেন এটা অটো স্ট্যাটিস্টিক্স আকারে আমাদের দেখাবে যে কত পার্সেন্ট স্টুডেন্ট তোমরা কতটুকু অ্যান্সার করছো। সো তোমরা কোশ্চেন একটু দেখে নাও, তো আমি তোমাদের এই পোলটা একটু লঞ্চ করে দিচ্ছি, দেখা যাক তোমরা কয়জন পারফেক্টলি অ্যান্সার করো। ওকে, আমি কিন্তু উপরে দেখো টাইম লেখা থাকবে, আমি কিন্তু তোমাদের জাস্ট 30 সেকেন্ড টাইম দিব। আচ্ছা, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। এবার তোমরা যে অ্যান্সারগুলো দিচ্ছ সেই অ্যান্সারগুলো আমি একটু শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা ব্যাপারটা একটু বুঝতে পারো। আচ্ছা, তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করে দেখো যে তোমরা কত পার্সেন্ট স্টুডেন্ট কতটুকু অ্যান্সার করছো। দেখো এ নাম্বার অ্যান্সার করছে হচ্ছে 32% স্টুডেন্ট, বি নাম্বার অ্যান্সার করছে হচ্ছে 37% স্টুডেন্ট, তো ম্যাক্সিমাম 37% স্টুডেন্ট। তো আমি এখান থেকে তোমাকে বুঝাবো যে দেখো 37% স্টুডেন্ট, ম্যাক্সিমাম যে স্টুডেন্ট অ্যান্সার করছো সেই অ্যান্সারটা আসলে ভুল। সেখানে কিন্তু একটা কমন মিস্টেকের জায়গাগুলো আমরা খুঁজে পাবো এবং সেইভাবে আমরা তোমাদের আরো বেটার সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন এটা কেন ভুল হয়েছে আমি একটু তোমাদের আইডিয়াটা বলে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একটু বুঝে আসি আসলে, যখন তোমাকে বলবো আমি ভাইয়া 3P2 এই 2 মানেটা বোঝায় জিনিসটা দুইবার হবে, মানে 3 আর 2। দেখো আমি 2 কমাইছি, 3, 3 থেকে 1 কমছে 2, তাহলে দুইটা জিনিস হয়ে গেছে। আমি তোমাকে বললাম 5P3, তাহলে 5 গুণ 4 গুণ 3, তাহলে দেখো জিনিসটা 3 বার কমছে, মানে এখানে যতটা থাকবে ততবার কমবে। ভাই আমি বললাম ভাইয়া 10P2, তাহলে কয়বার কমবে? 2বার। কে কে? 10 আর 9, শুধু এই দুইটা। এখন তুমি একটু স্টার্ট করো, চিন্তা করো তো, এন থেকে যখন শুরু হয় এন একটা, আর এখানে আছে 1 2 এ পর্যন্ত 8,
তো এই হচ্ছে টোটাল 8টা কমছে আর সাথে আরেকটা আছে n, তাহলে টোটাল হচ্ছে 9টা। তাহলে অ্যান্সার হবে np9। বুঝতে পারছি কথাটা? n থেকে স্টার্ট হবে দেন n-8 পর্যন্ত যাবে, অ্যান্সার হচ্ছে np9। সো যদি আমি এটা তোমাকে করাই না, এটা জাস্ট একটা মানে তোমাদের পোল বোঝানোর জন্য একটা বেসিক আইডিয়া, তোমাদের ইন্টারে তোমরা কতটুকু পড়ছে এটা একটা জানার একটা ওয়ে থাকতে পারে এটা। ওকে, আমরা এখন মেইন স্টার্ট করবো এখন থেকে, মেইন পড়াশোনা। আচ্ছা, বিন্যাসের প্রথম যে কথাটা সবার মাথায় মানে চিন্তা করায় সেটা হচ্ছে যে শব্দ গঠন ব্যাপারটা কি আর হচ্ছে সংখ্যা গঠন ব্যাপারটা কি। তোমাদের পুরো বইতে এই দুইটা চ্যাপ্টারই আছে, আর কিছু নাই আর কি। বিন্যাসে জাস্ট এই দুইটা টপিকস, একটা হচ্ছে শব্দ গঠন আর একটা হচ্ছে সংখ্যা গঠন। এখন এই কথাগুলো এখন আমরা নতুন ভাবে শিখবো, অনেক সুন্দর করে শিখবো। ট্রায়াঙ্গেল কতভাবে বিন্যস্ত করা যায়? ওকে, ট্রায়াঙ্গেল আছে কয়টা লেটার দেখি? একটা, দুইটা, TRIANGLE, তাহলে কয়টা আছে? 3 4 5 6 7 8, 8টা জিনিস আছে। ভাই 8টা জিনিসকে কতভাবে সাজানো যায়? সিম্পল, মানে এটা তো কঠিন ব্যাপার না, জাস্ট সিম্পল 8 ফ্যাক্টোরিয়াল, এটাই অ্যান্সার। ওকে, এবার তোমাকে পরে কোশ্চেন করা হলো যে আচ্ছা পুনর্বিন্যস্ত আমরা পরে পুরো ব্যাপারটা একটু লাস্টে করবো, পুনর্বিন্যস্ত নিয়ে তোমার মাথায় ব্যথা নেই। সো 2 নাম্বারটা একটু পরে চিন্তা করো। এবার আসি পরেরটা, কতভাবে পুনর্বিন্যস্ত করা যায়। পুনর্বিন্যস্ত এই ওয়ার্ডটা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো, শুধু মনে রাখো যে কতভাবে বিন্যস্ত করা যাবে। এই পুনর্বিন্যস্ত কথাটা বাদ দাও, আমি এটা পরে বোঝাচ্ছি। যেন প্রথম স্থানে স্বরবর্ণ থাকে। ওকে ফাইন। তাহলে ধরো আমার টোটাল বর্ণ আছে কয়টা? 8টা বর্ণ। আমি পুরো ভিজুয়াল করে দেখাতে চাই, কারণ আমার ডেফিনেশনটা হচ্ছে ম্যাথমেটিক্স বুঝতে হলে ম্যাথমেটিক্স তোমাকে দেখতে হবে। ওকে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে যে আমার কাছে কয়টা স্বরবর্ণ আছে। তাহলে আমি কিভাবে এটা চেক করব? TRIANGLE। তাহলে একটু দেখো যে আমার কাছে আলটিমেটলি এই 3টা আছে স্বরবর্ণ। তাহলে আমি বলতে পারি আমার প্রথম ঘরটা 3টা ওয়েতে ফিল আপ হইতে পারে। 3টা ওয়েতে ফিল আপ হয়ে মানেটা হচ্ছে প্রথম ঘরে হয় তুমি আই বসাতে পারো, অথবা তুমি প্রথম ঘরে এ বসাতে পারো, অথবা তুমি প্রথম ঘরে ই বসাতে পারো। তুমি 3টার যে কোনো একটা তুমি প্রথম ঘরে বসাই দিতে পারো। বোঝা গেছে আমার কথাটা? যেমন ধরো আমি তোমাকে একটা মানে চিন্তা করাই, যেমন ধরো তুমি ঢাকাতে আছো, তুমি যেতে চাও চিটাগং, তুমি হয় হানিফ বাসে যেতে পারো, অথবা তুমি ধরো সৌদি বাসে যেতে পারো, অথবা তুমি ধরো সেন্ট মার্টিন ট্রাভেলসে যেতে পারো। আচ্ছা, তোমার অপশন হচ্ছে 3টা, মানে এই 3 যেটা লিখছি এটা হচ্ছে অপশন, এত ওয়েতে তুমি যাইতে পারবা। বাট তুমি কি 3টা গাড়িতে যাও নাকি একটা গাড়িতে যাও? একটা গাড়িতে যাও। বুঝে গেছে আমার কথাটা? এটা জানি মাথায় থাকে। তাহলে এখান থেকে আলটিমেটলি একটা, যে কোনো একটা আমি বসাবো, সেটা বাদ হয়ে গেল। একটা যদি এখান থেকে বাদ হয়ে যায়, ধরে নাও আই, তাহলে বাকি এখানে থাকে কয়টা? এখানে বাকি থাকে 2টা, আর উপর আছে কয়টা? 1 2 3 4 5, 5 আর এই যে 2 7। এখন এই যে টোটাল 7টা ঘর আছে, 7টা ঘরকে আহ বাকি 7টা বসাই দিবা, 77। এখন আর কোনো ভেজাল নাই। কোনো ভেজাল না হলে সিম্পল জাস্ট ম্যাথ। ওকে, এখন পরেরটা তোমরা আবার একটু খেয়াল করে দেখো যে পরেরটা বুঝো কিনা। আমি 8টা বক্স নিলাম, খুব ফোকাস। প্রথম টার্গেটটা হচ্ছে প্রথম ঘরে কয়টা ওয়েতে বসতে পারে। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লিখে দাও তো যে প্রথম ঘরে কয়টা ওয়েতে বসতে পারে। পুনর্বিন্যস্তের কথাটা বাদ দিয়ে চিন্তা করো। আমি দেখি তোমরা কোথায় লেখো, এটা কিন্তু যারা যারা কিউএনডি তে লিখবে তাদের খবর আছে, এটা চ্যাট বক্সে লিখবা। আচ্ছা, নওরিন বলছো 5, ওকে সাবাস। তারপরে হচ্ছে জিহাদ বলছো হচ্ছে 5, সাবাস। ওকে, মোটামুটি আনসার পাচ্ছি। আচ্ছা সিয়াম, তোমারটা হয় নাই, তুমি 4 বলছো। 4 কেন বলছো আমি কনফার্ম, আমি শিওর না। ওকে, আচ্ছা সরি পাস, সিয়াম মানে আবার লিখে দিয়েছে। আচ্ছা সরি, সিয়াম না আরেকজন বলছে। আচ্ছা তাজনিন, তানজিন। আচ্ছা ওকে, মোটামুটি 5 সবই বুঝছো। আচ্ছা এবার আমি তাহলে খেয়াল করে দেখো যে প্রথম ঘরটা ফিল আপ করা যায় 5টা ওয়েতে। তাহলে আমি কিন্তু 5 বসাই নাই, আমি যে কোনো একটা ওয়েতে ফিল আপ করছি। তার মানে হয় আমি টি বসাতে পারি, ধরে নাও মনে মনে যে ভাই আমি প্রথমে টি বসাইছি সাপোজ। তাহলে এখন বাকি, আচ্ছা একটু জাস্ট, সরি ফর দ্যাট।
আচ্ছা সরি ফর দ্যাট, আমার একটা ইমার্জেন্সি ছিল। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে সবাই হ্যান্ডেস করো তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে খেয়াল করে দেখো যে আমি ধরে নিচ্ছি সেটা মনে মনে যে টি হচ্ছে প্রথমে। আচ্ছা এখন বাকি আছে আমার কয়টা লেটার? 7টা। তাহলে পরের আমি এই 7টা ঘরে 7p7 তে বসাতে পারি, ভালো কথা। তাহলে এটার অ্যান্সার পাইলাম হচ্ছে 3 গুণ 7p7, এটার অ্যান্সারটা হচ্ছে 5 গুণ 7p7। ভাই আপনি গুণ করলেন কেন, ভাগ করলেন না কেন? মনে রাখবা একটা কাজের মধ্যে যা যা ঘটবে সবগুলা গুণ করে দিবা। এই ফিলোসফিটা উপর ক্লাসে শিখবা, আপাতত মনে রাখো একটা কাজের মধ্যে যা যা হবে সবগুলা গুণ হবে। আমি শুধুমাত্র তোমাকে বলছি ভাই কোশ্চেন তো একটা, মানে একটা কাজই করতে বলা হয়েছে, এটা যার ভাই বোনাদের দুইটা কাজ করতে বলছি, আমি কোশ্চেন কিন্তু একটা মানে একটা কাজই করতে বলছি। ঠিক আছে, একটা কাজ করবা, মাঝখানে যা থাকবে সবগুলো গুণ করতে করতে যাবা। তাহলে বেসিকটা ক্লিয়ার। এবার আসি পুনর্বিন্যাস। পুনর্বিন্যস্ত কথাটার মানেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা যদি নতুন বিন্যাসে থাকে তাহলে এক বিয়োগ করব, ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা যদি নতুন বিন্যাসে না থাকে তাহলে এক বিয়োগ করব না। কথাটা আবার বলি, ট্রায়াঙ্গেল ওয়ার্ড এই ওয়ার্ডটা যদি আমার নতুন বিন্যাসে থাকে তাহলে এক বিয়োগ করব, ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা যদি নতুন বিন্যাসে না থাকে তাহলে এক বিয়োগ করব না। ভালো কথা, কোশ্চেন নাম্বার 2 দেখা যাক। 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি ট্রায়াঙ্গেল আছে কিনা? 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কোনো কন্ডিশন টন্ডিশন দেওয়া ছিল না, খালি বলছিল যে বিন্যস্ত করো, ভালো কথা। তাহলে এই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা বিন্যাস চলে আসবে যে বিন্যাসের মধ্যে ট্রায়াঙ্গেল থাকতে পারে, সো এখানে থাকতে পারে, এই জন্য আমি এক বিয়োগ করছি যেহেতু এই বিন্যাসে ট্রায়াঙ্গেল চলে আসছে। কোশ্চেন নাম্বার 3, ফুল ফোকাস। কতভাবে পুনর্বিন্যস্ত করা যাবে যেন প্রথমে সর্বর্ণ থাকে? আচ্ছা প্রথমে যদি সর্বর্ণ থাকে তাহলে কি কখনো ট্রায়াঙ্গেল পাওয়া যাবে কোশ্চেন নাম্বার 3 তে? ইয়েস অর নো, চ্যাট বক্সে লিখবা। তুমি খালি আমাকে বলো যে ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা পাওয়া যাবে কিনা, ইয়েস অর নো। আচ্ছা মাস্টারবি বলছো যে বুঝি নাই ভাই। আচ্ছা কথাটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 3 তে কি ট্রায়াঙ্গেল ওয়ার্ডটা পাবা কিনা? ওয়াও, সবাই নো, সবাই নো, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এটা বুঝছো যে যেহেতু প্রথমে স্বরবর্ণ দিয়ে শুরু হবে তাহলে এটা কখনোই কোনো চান্স নাই যে এটাতে কোনো কি আসবে না, কোনো স্বরবর্ণ মানে এই ট্রায়াঙ্গেলটা রিপিট করবে না। তো আমি বলতে পারি এখানে আসলে কোনো কিছুই বিয়োগ হবে না, তাহলে -0। বুঝা গেছে, ওইটা ওইভাবেই থাকবে। কোশ্চেন নাম্বার 4, কতভাবে পুনর্বিন্যস্ত করা যাবে যেন প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকে? তাহলে এখানে ট্রায়াঙ্গেল আসতে পারে, তাহলে -1। এই হচ্ছে পুনর্বিন্যস্ত ব্যাপার। ট্রায়াঙ্গেল যদি থাকে মাইনাস হবে, ট্রায়াঙ্গেল না থাকলে মাইনাস হবে না। ওকে পরেরটা যাচ্ছি। শব্দ গঠন সম্পর্কে পরের টপিকস একত্রে থাকবে, মানে এটা ঢাবিতে হচ্ছে খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা প্রবলেম। মানে 2-3 বার শুধু এই প্রবলেমটাই আসছে, কোন একটা প্রবলেম যদি 2-3 বার ঘুরে ফিরে আসে তাহলে জিনিসটা কিন্তু অবশ্যই সামথিং ডিফারেন্ট। এটা অনেকটা প্রসেসে সলভ করা যায়, বইয়ের একটা প্রসেস আছে, তুমি তোমার চিন্তা করতে পারো। সো অনেকভাবে চিন্তা করা যায়। সো আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করা যেতে পারে, সেটা হচ্ছে যে যাকে একত্রে বলবে তাকে একটা বক্সের মধ্যে আটকাই দিবা, তাকে একটা বক্সের মধ্যে আটকাই দিবা, এই হচ্ছে কথা, সিম্পল কথা। ওকে ভাই, কাকে বলছে একত্রে থাকবে? ভাই সর্বর্ণগুলো বলছে একত্রে থাকবে। তাহলে আগে তো সর্বর্ণগুলোকে বাছাই করো যে সর্বর্ণগুলো কই কই আছে। তো সিমিলার ভাবে লেখা স্টার্ট করো যে সর্বর্ণ কোথায় কোথায় আছে, আমরা এখন খুঁজে বের করবো। ENGINRING। তোমরা হয়তো বা বুঝছো যে আমি কিভাবে আলাদা করতেছি, একদম সিকোয়েন্সলি পড়ে পড়ে আলাদা করতেছি। অনেকে কিন্তু খুঁজে খুঁজে আলাদা করে যে এই যে ই একটা আই একটা, এরকম করতে গেলে মিস্টেক হয়ে যেতে পারে। সো তোমরা সিরিয়ালি জিনিসটাকে চিন্তা করবা। ওকে ফাইন, ভালো ভালো কথা। তাহলে এখন আমার সর্বর্ণ আছে কয়টা? এই যে কটা সর্বর্ণ, তাহলে এগুলাকে কি করব? একটা বক্স, এটা হচ্ছে আমার একটা বক্স, এই বক্সের মধ্যে ওকে আটকাই দিলাম। এবার বক্স সহ কয়টা লেটার আছে? বক্স সহ, বক্স হচ্ছে আমার একটা, একটা বক্স। এন হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন এই 7টা জিনিসকে কতভাবে সাজানো যায়? 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। যেহেতু তোমার 3টা এন আছে, 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, 2টা জি আছে, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। সবচেয়ে চালাকিটা ভালোবাসার মানে চালাকিটা বা ভালোবাসার জায়গাটা কি জানো? দেখো যখন তুমি একটা জিনিস বক্সের মধ্যে আটকায় দিবা তাহলে আমি কনফার্ম, আমি যেটাকে যতই সাজাই ওই বক্সের থেকে জিনিসটা বের হতে পারতেছে না, তাহলে তো আমাদের কথাটা রাখতেছে যে জিনিসগুলো একত্রে থাকে। ফিল দ্যাট?
ওকে, এটাই ছিল আমাদের মেইন আইডিয়া। এবার আমি ওদেরকে বক্সের মধ্যে যেভাবে রাখবো ওরা তো ওইভাবে নাও থাকতে পারে। সো বক্সের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, তিনটা ই 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, দুইটা ই সরি দুইটা আই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। ভাই মাঝখানে কেন গুণ করলেন? কারণ একটা কাজ। দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে বক্স সহ ফার্স্টে সাজাবা, তারপরে গুণ করবা কাকে? বক্সের মধ্যে যে কটা থাকবে ওরা নিজেদের মধ্যে সাজতে পারে। এই হচ্ছে মোটামুটি আইডিয়াটা। আচ্ছা, এবার 2 নাম্বার আইডিয়াটা একটু চিন্তা করো যে ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলোকে যত প্রকারে সাজানো যায় তার কতগুলো বর্ণ স্বরবর্ণ একত্রে থাকবে না। মানে আগের কোশ্চেনটার উল্টা কোশ্চেন। কোন আইডিয়া দিতে পারবা কি হবে? চ্যাট বক্সে কি হইতে পারে? কি করবা? পরের কোশ্চেনটা আকাশ বলছো মাইনাস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। অজয় বলছো হচ্ছে বিয়োগ করবো। সাবাস, এক্স্যাক্টলি। টোটাল থেকে মাইনাস, এক্স্যাক্টলি আমি এই কথাটা শুনতে যাচ্ছিলাম যে টোটালটা থেকে একত্রে বাদ। টোটাল কয়টা লেটার আছে? টোটাল আছে হচ্ছে 11টা। 11 ফ্যাক্টোরিয়াল, এটাকে বিয়োগ তিনটা আছে সেম ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, মানে তিনটা সেম আবার দুইটা সেম দুইটা সেম। আচ্ছা, এটার সাথে আমি বিয়োগ করে দিব আমার যে কটা সিমিলার আছে। ওকে, এটাই ছিল আমাদের আইডিয়াটা। পরে যাচ্ছি। এই কোশ্চেনটার একটা নিনজা টেকনিক আছে, মানে খুবই সুন্দর একটা টেকনিক আর কি, মানে মানে ইটস এ লাভিং টেকনিক। মেন কথা হচ্ছে এটা। ডিরেক্টর শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যাবে জানো? দুটি সর্বর্ণ পাশাপাশি থাকে না। তুমি প্রথমে একটু চিন্তা করে ফেলো তো যে ঝামেলাটা কাকে নিয়ে? সর্বর্ণকে নিয়ে। মানে ওরা ধরে নাও আর কি মারামারি করে আর কি, ওদের মধ্যে ঝামেলা। তো ঝামেলা নাই কাদের? ব্যঞ্জন বর্ণ। যাদের ঝামেলা নাই তাদের সাজাই ফেলবে। এই কথাটা জানি মনে থাকে, আজকে আমাদের এই কথাটা পরবর্তীতেও লাগবে। যাদের নিয়ে ঝামেলা নাই তাদেরকে আগে সাজাও, তাহলে অর্ধেক ঝামেলা তো কমে গেল। ওকে, তাহলে আমরা আলাদা করে ফেলি যে ডি আর আই তো আই, টি সি টি আর। ওকে, সরি, সি টি আর। ওকে, ডিরেক্টর। আর আমার ব্যঞ্জন বর্ণ কে কে আছে? আই, ই আর ও হচ্ছে স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে আমার ব্যঞ্জন বর্ণ। এখন একটু আমরা ফিল করতে চাই, সেটা হচ্ছে যে আমার ডিরেক্টরের মধ্যে কয়টা ব্যঞ্জন বর্ণ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এই ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল দিলে ভুলে যাও না, দুইটা আর আছে। আচ্ছা, এটা তো আমরা ভাই বুঝলাম। ওকে ফাইন। এবার চালাকিটা দেখো, মানে একটা সিম্পল চিন্তা কত ম্যাথটাকে কত সহজ করে দিতে পারে। দেখো তো ব্যঞ্জন বর্ণের জায়গাগুলোতে কতগুলো ফাঁকা ফাঁকা জায়গা আছে। দেখো তো, একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা, এই যে একটা, পাঁচটা, এই যে ছয়, এই যে সাত। আচ্ছা বলো তো, এই 7টা জায়গায় যদি আমি ওই 3টা স্বরবর্ণ বসায় দেই, তাহলে 3টা স্বরবর্ণ চাইলেও কি পাশাপাশি বসতে পারবে? না, কারণ প্রত্যেক 2টা স্বরবর্ণের মাঝখানে একটা করে ব্যঞ্জনবর্ণ আছে। এটাই হচ্ছে ট্রিক্স। আমরা খেয়াল করে দেখো যে আমাদের প্লেস আছে 7টা, বসাবা 3টা, তাহলে 73, মাঝখানে গুণ, এটাই আনসার। আচ্ছা, এটা তোমরা কয়জন বুঝছো? একটু হ্যান্ড রেজ করো তো। আচ্ছা, টি একটা বেশি হয়েছে। একটু দেখে নিই, DIRECTOR। আচ্ছা, ওকে, সরি ফর দ্যাট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেমন টি একটা বেশি হয়েছে এটা বলে দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে কি এখানে 6 হবে? তাহলে এখানে হবে 5, 5 ফ্যাক্টরিয়াল। এগুলা ব্যাপার না, এগুলা জাস্ট সরি, এটা জাস্ট সিম্পল মিস্টেক, এগুলা ব্যাপার না। ওকে, বাইরে ছোটখাটো ভুল হতেই পারে। আশা করি তোমরা এই ব্যাপারগুলো অবশ্যই বুঝবা, এইগুলা নিয়ে তোমাদের মাথা ব্যথা হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ম্যাক্সিমাম হচ্ছে হ্যান্ড রেজ করছো। আচ্ছা, আমরা পরেটা যাচ্ছি। এখন তোমাদের সিমিলার একটা কোশ্চেন বাট একটু ডিফারেন্ট। দেখা যাক এটা তোমরা পারো কিনা। একটা পোল, টাইম স্টার্ট।
আচ্ছা ওকে, টাইম আপ। আমি ফুল টাইম করে দিচ্ছি। আচ্ছা আমি তোমাদের অ্যান্সারটি শেয়ার করি। তোমরা 37% অ্যান্সার করছো হচ্ছে ডি, এবং এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার যে অ্যান্সারটা আসলে কারেক্ট হয়েছে। তো আমরা চাচ্ছি হচ্ছে তোমাদের এই মানে ছোট ছোট মানে উন্নতিগুলা তোমরা আগে দেখো, মানে কারেক্ট আনসার করছিলাম মানে 33%-এর মতো, এখন 4% বাড়ছে। এই জিনিসটাই ধরে রাখো যে আস্তে আস্তে উন্নতি করো, একবারে উন্নতি করার দরকার নাই, আস্তে আস্তে আমরা যাবো, আস্তে আস্তে উন্নতি করতে করতে যাবো। ওকে, তো ব্যাপারটা একটু বুঝাই তোমাকে যে আসলে এটা কেন অসম্ভব। আচ্ছা, DI RECTOR, আচ্ছা ভালো কথা, ডিরেক্টর। আচ্ছা তুমি একটু ফিল করো তো যে সর্বর্ণ আছে কয়টা? 3টা। তাহলে সর্বর্ণের এই মাঝে মাঝে কয়টা জায়গা ফাঁকা আছে? 4টা। আচ্ছা 4টা জায়গায় কোনোদিন 5টা জিনিস বসানো যায়? মানে এই 5টা ব্যঞ্জন বর্ণ তো আমরা বসাইতে হবে, তাই না? আমার কাছে আছে হচ্ছে 4টা জায়গা, এই 4টা জায়গায় আমি কিভাবে 5টা জিনিস বসাবো? এটা তো পসিবল না। মানে 4p5 ক্যালকুলেটরে দিয়ে দেখো, ম্যাথ এরর আসবে। মানে 4টা জায়গায় 5টা জিনিস আসলে বসানো যায় না, এই জন্য এটা অসম্ভব। এটা কখন এরকম হয় না। ওকে, পরেরটা যাচ্ছি। আচ্ছা এবার এই লাইনটির দিকে ফলো করো, আমি শুধু যে লাইনগুলোর দিকে মানে দেখাবো, তুমি যতটুকু শুধু ততটুকুই পড়বা। ওকে, অবস্থান পরিবর্তন করে না, এটার মানে কি? সিম্পল কথা, অবস্থার পরিবর্তন করে না মানে স্থির থাকবে। ওকে, তাহলে খেয়াল করে দেখো যে যে জিনিসটা অবস্থান পরিবর্তন করে না সেই জিনিসটা যদি স্থির থাকে তাহলে ওকে কি সাজানো যায়? ও তো নড়বেই না। ওকে আমি বলে দিয়েছি ভাই তুমি স্থির থাকবা, তাহলে ও নড়বে চলবে না। যেমন ধরো চিন্তা করে দেখো যে ধরো বাপ্পারা যে হচ্ছে জিনের বাচ্চা মুভি, তো সে ধরো জিন টিন হয়ে গেছে আর কি, সে দেখো এখন ধরো সাপোজ মিশা সদরকে বলছে চুপ, ও স্থির হয়ে গেছে। এখন মিশা সদর চাইলেও তো নড়তে পারবে না। দ্যাটস এ ফ্যাক্ট, যে তুমি এই জিনিসটাকে চাইলেও নড়াতে পারবা না। বুঝে গেছে আমার কথাটা? তো যে জিনিসটা অবস্থান পরিবর্তন করে না মানে ওটা স্থির থাকবে, আর স্থির থাকা মানে ও বাদ, ওকে সাজাতে হবে না, ও বাদ। এখন কে বলছে সর্বনামগুলো স্থির থাকে? সর্বনামগুলো কে কে আছে? এই যে ই আছে, ইউ আছে, এ আছে, আই আছে, ও আছে। তাহলে ওকে ফাইন, তাহলে এই সর্বনামগুলো বাদ হয়ে যাবে। তাহলে পি আর পার TION। ওকে, তাহলে এই যে জিনিসগুলো কি হবে? এই জিনিসগুলো হয়ে যাবে বাদ, কারণ ওকে আমি সাজাতে পারবো না। আর বাকি কি কি আছে? বাকি আছে 1 2 3 4 5 6। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, 2টা টি আছে, 2 দ্বারা ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝে গেছে? আচ্ছা এবার পরেরটা, অবস্থান পরিবর্তন করে না আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না একটু ডিফারেন্ট। আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না এটা অনেক ভাবে করা যায়, মানে বিন্যাস সমাবেশ এমন একটা চ্যাপ্টার যে তুমি চাইলেও অনেক নিয়মে করতে পারো। আমি জানি তুমি আপেক্ষিক অবস্থান অপরিবর্তন করে এই ব্যাপারটা, আচ্ছা অপরিবর্তন পরিবর্তন হয় না, এটা সেট না, না হবে এটা। এটা তুমি আই থিংক হচ্ছে তুমি 19 সরি ইন্টারে হয়তো বা এভাবে করছো যে প্রথমে তুমি ব্যঞ্জন বর্ণগুলোকে মার্ক মার্ক করে লিখছো 1 3 5 এভাবে মার্ক করে করছো, তারপর আবার স্বরবর্ণগুলোকে মার্ক করছো, দেন আগে তোমার স্বরবর্ণ সাজিয়েছো, দেন ব্যঞ্জন বর্ণ, আমি জানি এরকম ভাবে করছো। একটু জিনিসটা সময় সাপেক্ষ বা বড়, আমরা এইভাবে করব না। সিম্পল একটা কথা বলে দেবো, এটা রিটেনও করা যাবে, কোনো সমস্যা নেই। প্রথমে স্বরবর্ণ সাজাবা, গুণ ব্যঞ্জন বর্ণ সাজাবা, এটাই অ্যান্সার। আপেক্ষিক অবস্থান বলতে এটাই বোঝানো হয় যে স্বরবর্ণ জায়গায় স্বরবর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণ জায়গায় ব্যঞ্জন বর্ণ থাকবে। ওকে, ভালো কথা। ভাই স্বরবর্ণ আছে কয়টা? PRMTT, না উপর থেকে লিখে দিলাম দেখে দেখে, আর নিচে হচ্ছে EUAIO। ভালো কথা। এবার দেখো তাহলে ব্যঞ্জন বর্ণ কতভাবে সাজতে পারে, সেটা প্রথমে সর্বনাম আছে, আমি সর্বনাম আগে করি। EUAIO, তাহলে 5টা জিনিস 5 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজতে পারে। তাহলে সর্বর্ণ কতভাবে সাজতে পারে? 5টা ফ্যাক্টোরিয়াল গুণ। ভাই ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 6টা। কতভাবে সাজতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু পুরোটা 1 টাকা, যে জন্য পুরো জিনিসটাকে গুণ করে দিলাম। তোমরা এটা বুঝছো কিনা এটা আমাকে কনফার্ম করো, ইয়েস অর নো। আচ্ছা দিন ইসলাম লেখছো, ইয়েস। তোমাদের অনেক সবারই হচ্ছে খুব ভালো একটা ব্যাপার যে তোমরা খুবই রেসপন্সিভ, রেসপন্স করতেছো। এটা রাখবা, রেসপন্স গুলো রাখলে হবে কি জানো, তোমাদের এই কথাগুলো মনে থাকবে এক্সাম হলে, যে আমি ভাইয়ের এই কোশ্চেনটা এভাবে রেসপন্স করছিলাম এবং আমি জিনিসটা বুঝছিলাম। ওকে, থ্যাংক ইউ। পরেরটা যাচ্ছি।
আচ্ছা, এর পরেরটা হচ্ছে ক্রম পরিবর্তন করে না। ক্রম পরিবর্তন হবে না মানেটা হচ্ছে একই বর্ণের মতো আচরণ করবে, একই বর্ণের মতো আচরণ করবে। আসলে বাংলা কথাগুলা মানে এমন এমন কথা আছে, ওইটার যদি তুমি মানে মেন কথা হচ্ছে চলিত ভাষা না জানো তাহলেই ঝামেলা। এই যে যেমন ক্রম ক্রম পরিবর্তন করে না, এটা মানে যে আসলে একই বর্ণের মতো আচরণ করবে, এই কথাটা বলে দিলেই কিন্তু পারতো। যে তুমি স্বরবর্ণগুলো কেমন ভাবে সাজাবা যেন তারা একই বর্ণের মতো আচরণ করে, এই কথাটা বলে দিলেই পারতো। কিন্তু না, তারা পেঁচাবে যে ক্রমের পরিবর্তন হবে না। ক্রমের পরিবর্তন হবে না মানে কি একই বর্ণের মতো আচরণ করবে। এখন এই যে একই বর্ণের মতো আচরণ করবে, এই কথাটার মানেটা কি আমি একটু এইটা তোমাদের বুঝাবো। ধরো স্বরবর্ণগুলো কে কে আছে, টি আর আইটা যেহেতু স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, আমি একটু ফাঁকা জায়গা রাখলাম, এন, জি, এল। খুব ভালো করে ফোকাস করবা। তারা একই বর্ণের মতো আচরণ, এখন সেই বর্ণটার নাম কি, ধরো ধরে নিলাম আমি এক্স, সাপোজ এক্স চিন্তা করলাম। আবার এমন লেটার ধরো যেটা আবার এখানে নাই, আবার এল ধরো না, এল তো আছে, মানে এমনটা ধরবা যেটা নাই। ওকে, তাহলে আই এর জায়গায় আমি এক্স লিখলাম, এর জায়গায় আমি এক্স লিখলাম, ই এর জায়গায় আমি এক্স লিখলাম। মানে আমি বলছি কি, যারা ক্রম পরিবর্তন করবে না তারা আসলে একই বর্ণের মতো আচরণ করে। এখন একই বর্ণ কোনটা এটা তুমি নিজে ধরে নিও, কোনো সমস্যা নেই। তবে আমার রিকমেন্ড হচ্ছে এমনটা ধরবা যেটা ওইটার মধ্যে নাই। ভালো কথা, তাহলে এখন দেখা যাক এটা আমি কতভাবে সাজাতে পারি। টোটাল কতগুলো বর্ণ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ওকে ভাই, আটটা জিনিস আছে, 8 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। ভাইয়া তিনটা এক্স সিমিলার জিনিস আছে, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ। বুঝা গেছে? দ্যাটস দ্য অ্যান্সার। মানে খালি তুমি যদি এই কথাটা বুঝো যে আসলে ক্রম পরিবর্তন করে না মানেটা হচ্ছে একই বর্ণের মতো আচরণ করে, মানে আমি কি বলবো এটাকে, সাধু চলিত বা ধরো সংস্কৃত ভাষায় মেন কথা হচ্ছে বলে দিস আর কি। তো যাই হোক, এই আইডিয়াগুলো একটু মনে রাখবা। এখন একটা পোল আছে, দেখা যাক এটা তোমরা পারো কিনা। আগের মতোই কোশ্চেনটা, অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবা, যেহেতু এখানে তো একদম লাইভ এক্সাম হয়। একটু গুরুত্ব সহকারে কোশ্চেনটা অ্যান্সার করো। আচ্ছা, ওকে আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা ওকে, আমি এটার আইডি একটু তোমাদের একটু বলে দিই। ফার্স্ট কথা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন করবে না। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা কি ধরবো, ব্যঞ্জন বর্ণগুলোকে ধরবো আমরা একটা লেটার, ধরে নিলাম এক্স, টি, আর, আই, এ, এন, জি, এল। বুঝা গেছে? ওকে, দেখো ব্যঞ্জন বর্ণগুলোর জায়গায় শুধুমাত্র আমি কি লিখছি, এক্স 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 লিখছি। তাহলে টোটাল বর্ণ কতগুলো আছে, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সেম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5 ফ্যাক্টর দ্বারা ভাগ। বুঝা গেছে? তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে দিই, 8 গুণ 7 গুণ 6 গুণ, দেখো এই পুরোটা কাটাকাটি, এই তিনটাকে গুণ করলে 336 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে একটা আমরা ব্রেক নিতে পারি, কারণ অলরেডি আজান দিচ্ছে। তো এখন বাজে হচ্ছে 20, আমরা 30-এ ক্লাস শুরু করবো। 10 মিনিটের একটা ব্রেক, নামাজের একটা ব্রেক, বা তোমাদের হচ্ছে একটা সিম্পল একটা স্ন্যাপের একটা ব্রেক। ওকে, 5টা 20 বাজে, 5টা 30-এ হচ্ছে ক্লাস স্টার্ট হবে। থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করা যাক, আর আমাদের 1 মিনিট সময় আছে। আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি? হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি? এটা ম্যাথমেটিক্সের কোশ্চেন, ফিজিক্সের না। একটা ক্লু দিলাম। রাব্বি বলছে হচ্ছে পয়েন্ট অফ আর্থ। ওকে, পয়েন্ট, জিরো, আর্থ, সেন্টার। কোশ্চেনটা ছিল হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, জাস্ট অ্যান আইকিউ। আচ্ছা, জিরো আর্থ, জিরো আর্থ, আচ্ছা এগুলো বাদে চিন্তা করো। জানাত লিখছে জিরো, প্রাপ্তি লিখছে হচ্ছে সেন্টার অফ আর্থ। আচ্ছা, ইমতিয়াজ, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট অ্যান্সার। আকাশ লিখছে হচ্ছে ভরকেন্দ্র, পয়েন্ট, গ্র্যাভিটি। আচ্ছা, পৃথিবী, পানি। আচ্ছা, তাসনিম, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট অ্যান্সার। নাবিল, পারফেক্ট অ্যান্সার। জেমি, পারফেক্ট অ্যান্সার। তৌফিক, পারফেক্ট অ্যান্সার। ওকে, আমি অ্যান্সার পেয়ে গেছি। আমি তোমাকে কোশ্চেন করতে হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। দেখো, এই পাশে 3টা লেটার, এই পাশে 3টা লেটার, মাঝখানে কি আছে? ভি। আমি গ্র্যাভিটির সেন্টারটা চাইছি। গ্র্যাভিটির সেন্টার হচ্ছে ভি, এটা জাস্ট ফর ফান। ওকে, আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি, আমাদের 30 বেজে গেছে। আচ্ছা দেখো, এবার ঢাকা ইউনিভার্সিটিতে দেখো কত মানে সহজ একটা কোশ্চেন আসছে। তোমরা সবসময় ভাবো মনে হয় অনেক কঠিন কঠিন কোশ্চেন আসে, আসলে তোমাদের পড়ার মধ্যেই থাকবে। এটা খালি বুঝে নিতে হবে, কারণ এক্সাম হলে একটু প্রেশার থাকে, এই জন্য কঠিন মনে হয়, আর কিছু না। দেখো, জিওমেট্রি শব্দটির বর্ণগুলোর সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথমে ও শেষে ই থাকে? ভালো কথা, তুমি প্রথমে আর শেষে ই রাখলা। আমাকে যখন কেউ বলে দিবে যে ভাই প্রথমে ই থাকবে শেষে ই থাকবে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই দুইটা স্থির থাকবে, আর যারা স্থির থাকবে তারা হচ্ছে বাদ। বাকি কে কে আছে? ই ও, আচ্ছা যে বাকি আছে হচ্ছে আমার জিই ও এম ই টি আর ওয়াই। ওকে, বাকি আছে আমার এই 6টা লেটার, 1 2 3 4 5 6, এবং 6টাই হচ্ছে ভিন্ন, তার মানে কি অ্যান্সার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। দেখো ম্যাথটা কত সহজ একটা ম্যাথ, কিন্তু মানে এটা ঢাবিতে আসছে লাস্ট ইয়ার। জাস্ট ফিল দ্যাট, যে তুমি আসলে ফিল করো যে আমাদের আইডিয়াটা ছিল হচ্ছে যে স্থির থাকবে সে হচ্ছে বাদ, বা যার অবস্থান পরিবর্তন করবা না। দেখো, তুমি তাহলে বলে দিচ্ছ হচ্ছে প্রথমে ই থাকবে, এবং তুমি বলে দিচ্ছ শেষে ই থাকবে। তুমি তো এটা বলে দিছো যে ওরা ওই দুটো ফিক্স থাকবে, তাহলে ওদের তো সাজানো কিছু নাই। ওরা বসবে, ওভাবেই বসবে। এবার বাকি যে কটা লেটার আছে, জি ও এম টি আর ওয়াই, এগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়? 6টা ওয়েতে, মানে 6টা লেটার, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এই যে হচ্ছে তোমার এন টু দি পাওয়ার আর এর ফর্মুলা। এখন এন টু দি পাওয়ার আর এর ফর্মুলা মুখস্থ করার জন্য তোমার মানে তোমরা যে কি করছো, যে ভাই 5 টু দি পাওয়ার 12 হবে নাকি 12 টু দি পাওয়ার 5 হবে? আবার অনেকে বলে যে ভাই 3 টু দি পাওয়ার 5 নাকি 5 টু দি পাওয়ার 3। আধ্যাত্মিক লেভেলের কিছু চিন্তা ভাবনা আছে এখানে, অনেক মুখস্থ করার টেকনিক আছে। তবে আমার সবচেয়ে যেটা মনে থাকে, মানে আমি এটা চাইলেও বলতে পারি না আর কি। আমি তোমাদের একটা নিনজা টেকনিক শিখাই দিই, তারপর তোমাদের থেকে আমি অ্যান্সার জানবো যে এই নিনজা টেকনিকটা কেমন লাগছে। আচ্ছা, আরটা তো উপরে আছে তাই না, আর এন্ড হচ্ছে নিচে আছে। আচ্ছা, যে নিচে থাকে সে কি নেয় না? সেই জিনিসটা হচ্ছে নেয়। আর যে উপরে থাকে সে হচ্ছে দেয়। ওকে, এটা খালি মনে রাখো, এইটাই কিন্তু স্বাভাবিক একটা নিয়ম, মানে ন্যাচারাল একটা আইডিয়া। তুমি একটু ইমাজিন করো যে 12টি আংটি 5টি আঙ্গুলে কতভাবে পরিধান করা যায়। আচ্ছা, নিচ্ছে কে? আঙ্গুল নিচ্ছে তাই না? ওকে ফাইন, কি দিচ্ছ? আংটি দিচ্ছ। তাহলে আঙ্গুলে যেহেতু নিচ্ছি, তাহলে এন হচ্ছে 5, আর আংটি যেহেতু আমি দিচ্ছি, তাহলে 12 হচ্ছে আমার আংটি, তাহলে 5 টু দি পাওয়ার 12। আবার একটা আইডিয়া দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় না, এই জন্য দুটো কোশ্চেন রাখছি। পরের কোশ্চেনটা দেখো, ফুল ফোকাস। 3জন প্রার্থী, 5জন ভোটার। আচ্ছা, ভোট নেয় কে? ভাইয়া, ভোট নেয় হচ্ছে প্রার্থী। ভাই, ভোট দেয় কে? ভোটার। তাহলে ভোটার হচ্ছে উপরে, যে দেয় সে উপরে, যে নেয় সে নিচে। এখন তুমি আমাকে বলো এই টেকনিকটা কেমন লাগছে? হাউ অ্যাবাউট দ্যাট? মানে ইটস দ্য ম্যাজিক, জাস্ট লাইক লাভ, লাভ দ্যাট। আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমি তোমাদের থেকে একটু রেসপন্স নিতে চাই, কারণ এটা আমাদের একটু মোটিভেট করবে আরো বেটার কিছু দেওয়ার জন্য আর কি। আচ্ছা, সাকিব লিখছো ইয়েস ম্যাজিক, বর্ষা লিখছো ওয়াও, নিশাদ বলছো জোস ভাই, থ্যাংক ইউ সো মাচ।
হাসনা লিখছে অনেক ভালো। ওকে, মোটামুটি সবাই হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। ওকে, যে আমি তোমাদের এই জিনিসটা, আমি বিলিভ মি, তুমি আর কখনোই ভুলবা না, কারণ এটা স্বাভাবিক একটা, এটা ন্যাচারাল একটা ফ্যাক্ট যে নিচে যে থাকবে সে নিবে, উপরে যে থাকবে সে দিবে। এবং এই আইডিয়াটাই খালি মনে রাখবা। এখন পুরস্কার, প্রার্থী, ভোটার যা ইচ্ছা তাই থাক, মানে 10টি পুরস্কার কত ভাবে তোমার 5জন মানুষকে দেওয়া যায়, তোমার ব্রেনের মধ্যে সব খালি চিন্তা করবো যে কে নিচ্ছে আর কে দিচ্ছে। ওকে, তো এখন দেখা যাক, একটা পোল দেওয়া যাক তোমাদের, এই পোলটা দেখি কিভাবে আনসার করো। পোল নাম্বার 4, 30 সেকেন্ডে বেশি কিন্তু সময় দিব না আমি। আচ্ছা, ওকে, টাইম আপ। আচ্ছা, আমি একটা অ্যান্সারটা শেয়ার করি। তোমরা 68% অ্যান্সারটা কারেক্ট বলছো। দেখো, আগেরটা কিন্তু ছিল 37%, তার আগেটা ছিল 33%, এটা হচ্ছে 68%। এটা প্রমাণ যে আসলেই তোমরা বুঝতেছো। এবং আমি আমি তোমাকে একটা জিনিস হয়তো বা বিলিভ করাইতে আজকে আমি চেষ্টা করবো, সেটা হচ্ছে যে ভাই বিন্যাস সমাবেশ সহজ। হয়তো তুমি সারা জীবন ধরে পড়ে আসছো বিন্যাস সমাবেশ কঠিন, কারণ হয়তো বা আমাদের রিপ্রেজেন্টেশনে ভুল ছিল, আমরা তোমাদের পারফেক্টলি শিখাইতে পারিনি, এটা সম্পূর্ণ দোষ আমাদের। কিন্তু এর মানে এই না যে বিন্যাস সমাবেশ কঠিন। এটা অনেক সহজ একটা ব্যাপার এবং অনেক ভালোবাসার একটা ব্যাপার। ওকে, তো আমরা এটা গেন করে দিচ্ছি এবং আমরা পরেটা যাচ্ছি। দেখো, তাহলে প্রথম কথাটা হচ্ছে, যেহেতু 6 ডিজিট, তুমি 6টা ডিজিট মনে মনে চিন্তা করো। 1 2 3 4 5 6। তাহলে দেখো, আমি ধরো 6টা নাম্বার আছে আর কি, মানে 6টা ডিজিট আর কি। তাহলে প্রথম ডিজিটটা কি কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, যা মন চায়। 10টা নাম্বারের মধ্যে 10টাই হইতে পারে আর কি। তাহলে প্রথম ঘর ফিল আপ করার উপায় হচ্ছে 10টা। আচ্ছা, একটু ইমাজিন করো তো, যে প্রথম ঘরে 1 হইলে দ্বিতীয় ঘরে 1 হবে না। এরকম কোনো কি কন্ডিশন আছে টেলিফোনের ক্ষেত্রে? যেমন তোমার মোবাইল নাম্বার 01711 হইতেই পারে, স্বাভাবিক, এটা অসম্ভব তো কিছু না। আবার আমি ধরে নিচ্ছি টেলিফোন নাম্বারে প্রথমে 0 হইতে পারে। ওকে, কোনো কিছু বলা না থাকলে সবকিছুই নিবা। তাহলে পরে ঘরটা 10টা হইতে ফিল আপ করা যায়, পরে ঘরে 10টা, পরে ঘরে 10টা, পরে ঘরটা 10টা, বা পরে ডিজিটটা 10টা হইতে হইতে পারে, পরের ডিজিটটা 10টা। যেহেতু এক টাকা, সবগুলা কি করবো? গুণ। তাহলে অ্যান্সার হচ্ছে 10⁶। এটি হচ্ছে আইডিয়া। আচ্ছা, এবার সংখ্যা গঠনের ম্যাথ চলে আসছে। খুব ফোকাস, মানে পুরা ফোকাস দিবা, এখানে ফোকাস নড়বে না। পুরো স্ক্রিনের দিকে একভাবে তাকায় থাকবো। আমি বিলিভ করবো যে আমি যদি এটা তোমাদের বুঝাতে পারি, মেন কথা হচ্ছে আলহামদুলিল্লাহ। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? আচ্ছা, আমি একটু বোঝানোর জন্য একটা একটা বক্স, 4টা বক্স আঁকি আর কি। মানে ধরো 4টা বক্স, 4টা ডিজিট, মানে 4টা অঙ্ক আর কি। আমরা জানি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এটা হাজার স্থানীয় অঙ্ক। আমি তোমাদের এখন একটা ক্লু দিই, সেটা হচ্ছে এই ঘরে যদি তুমি কখনো শূন্য বসায় দাও, তাহলে কি এটা 3 অঙ্ক বিশিষ্ট হয় নাকি 4 অঙ্ক বিশিষ্ট হয়? আমাকে একটু লিখে দাও তো। এই যে ওই ঘরটা যদি শূন্য হয়ে যায়, তাহলে ওটা কি 3 অঙ্ক বিশিষ্ট হবে নাকি 4 অঙ্ক বিশিষ্ট হবে? ওকে, তানজিল, জেরিন, উপমা, মোটামুটি সবাই লিখছে হচ্ছে 3। ফয়সাল, সিফাত, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমার কনফার্ম হচ্ছে যে আমি যেহেতু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে তোমাকে বলছি, তাহলে তুমি তোমাকে এইটা কনফার্ম বলতে পারবা ভাইয়া, প্রথম ঘরে শূন্য বাদে ভাই সব নাম্বার আপনি বসাইতে পারবেন, এই অর্ডার আপনার আছে? ওকে, তাহলে তুমি যেহেতু আমাকে বলছো যে ভাই প্রথমে শূন্য বসতে পারে না, তাহলে প্রথমে শূন্য বাদে বাকি যে 9টা ঘর আছে, এই 9টা নাম্বারের যে কোনো একটা নাম্বার প্রথম ঘরে বসতে পারবে। ওকে, ফাইন। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার ওয়ে হচ্ছে 9টা। এবার খুব মাথা ঠান্ডা, আমাকে বলছে একবার মাত্র ব্যবহার করে বা পুনরাবৃত্তি না করে। এই কথাটার মানেটা হচ্ছে তুমি যে নাম্বার একবার বসাবা, ওই নাম্বার আর সেকেন্ড বার ইউজ করতে পারবা না। কথাটা মানেটা কি, আমি একটু সাইড একটু একটু ডিসক্রাইব করে আসি। যেমন ধরো আমার কাছে 3টা নাম্বার আছে, 1 2 3। ধরো তুমি প্রথম ঘরে 1 বসাই দিছো, যদি 1 বসাও তাহলে দ্বিতীয় ঘরে আর 1 বসাইতে পারবা না, 1 বাদে অন্য কিছু বসাইতে হবে। এই জিনিসটাকে বলা হয় পুনরাবৃত্তি ছাড়া বা একবার ব্যবহার করে। পুনরাবৃত্তি ছাড়া বলতে বোঝানো হয় তুমি যে নাম্বারটা বসাবা সেই নাম্বার আর কখনোই ইউজ করতে পারবা না। এবার 3টা নাম্বার আছে, এবার বলছো পুনরাবৃত্তি সহ। এর মানেটা হচ্ছে তুমি প্রথমে যে নাম্বার বসাইতে পারবা, পরে তুমি ওই নাম্বার আবার বসাইতে পারবা।
এক এক, এটা বসাইতে পারবা তুমি, এটা অসম্ভব কিছু না, এটা পারবা তুমি, এই অর্ডার তোমার আছে। এটাকে বলতেছে পুনরাবৃত্তি বা একটা সংখ্যা অনেকবার ব্যবহার করে। বোঝা গেছে? এই কথাগুলো তুমি জানো আমি বিলিভ করি, তারপর একবার করে একটু প্র্যাকটিস করে নাও আর কি। তাহলে বলো, আমাকে যদি বলে যে একবার মাত্র ব্যবহার করে, তাহলে আমি বলতে পারি এই 1 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা নাম্বার এখানে বসে গেছে। মনে মনে চিন্তা করে নাও যে কোন নাম্বার বসছে, এটা তোমার ইচ্ছা, যে কোনো একটা চিন্তা করো। ধরে নাও 6 বসে গেছে। তাহলে বাকি 1 থেকে 9 এর মধ্যে আর নাম্বার আছে কয়টা? একটা যদি বসাই দিই ভাই, আর নাম্বার আছে 8টা। দ্বিতীয় ঘরে শূন্য দিলে তো সমস্যা নাই, দ্বিতীয় ঘরে শূন্য দিলে তো সেটা 4 অঙ্ক বিশিষ্ট হবে, এটা তো মানুষ সবাই নাকি? আচ্ছা, তাহলে দ্বিতীয় ঘরটা 9টার মধ্যে বসবে 8টা, আর শূন্যও বসতে পারে, তাহলে দ্বিতীয় ঘর ফিল আপ করার ওয়ে হচ্ছে 9টা। এই 9 এর পরিচয়টা কি? এখান থেকে পাইছো 8টা, এখান থেকে পাইছো একটা, এই 8 আর 1 9, তাহলে সেকেন্ড ঘর ফিল আপ করার ওয়ে হচ্ছে 9টা। ভালো কথা, এখন আর কোনো কন্ডিশন টন্ডিশন নাই। ভাই আপনি 2 ঘরে 2টা নাম্বার বসায় দিচ্ছেন, বোঝার চেষ্টা করো, আমি 2 ঘরে 2টা নাম্বার বসাই দিছি, বাকি আমার টোটাল আছে না কয়টা নাম্বার? 8টা। সেকেন্ড ঘরে 8টা। ভাইয়া 3 ঘরে 3টা নাম্বার বসাই দিছেন, আপনার কাছে আছে আর 7টা নাম্বার, তাহলে থার্ড এখন 7টা। যেহেতু একটা কাজ সবগুলা গুণ, এটাই অ্যান্সার। এটা কয়জন বুঝছো আমাকে ইয়েস নো জানাও, আমি না বুঝলে আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এটা বুঝলে আমি আলহামদুলিল্লাহ, এই হলো কথা। ইয়েস এর সংখ্যা বেশি, নোট আমি কিছু কিছু পাচ্ছি মাঝে মধ্যে। ওকে, তাহলে আরেকবার একটু বোঝানো যেতে পারে। আচ্ছা, তোমরা আমার সাথে এইটুকু একটু মানে একমত তো সবাই, যে প্রথম ঘরে 9টা হইতে বসতে পারবে? আমাকে এটা কনফার্ম করো তো যে এটা বুঝছো কিনা, ইয়েস অর নো লিখে। যে প্রথম ঘরে ভাই 9টা বসতে পারবে, এটা আমি বুঝছি, খালি এটা আমাকে কনফার্ম করো, যেহেতু প্রথম ঘরে শূন্য বসতে পারবে না। ওকে, থ্যাংক ইউ, যে প্রথম ঘরে এটা বুঝছো। তাহলে এখন তুমি আমারে বলো যে একটা নাম্বার তো তুমি এখানে বসাই দিছো, তাই না? তুমি তো হিসাব হিসাব করো, সিম্পল একটা হিসাব করো, একটা নাম্বার তো এখানে বসাইছো। এবার তোমার 10 আঙ্গুল আছে, এবার চিন্তা করো একটা নাম্বার যদি বাদ দিয়ে দাও, তাহলে এখন বলো যে তোমার হাতের কয়টা আঙ্গুল আছে? মানে 9টা আঙ্গুল আছে, মানে একটা আঙ্গুল কেটে ফেলো ধরো, মানে কেটে ফেলে একটু যখন ডোন্ট মাইন্ড, আবার সিরিয়াস চিন্তা করো না, এটা জাস্ট ফর ফান। তোমার হাতে 10টা আঙ্গুল আছে, তুমি ধরো একদম বামের যে আঙ্গুলটা, একদম কনিষ্ঠ আঙ্গুলটা চিন্তা করো, ওই আঙ্গুলটা তুমি বসাই দিছো বা ওই নাম্বারটা বসাই দিছো। এবার হাতে তোমার কয়টা আঙ্গুল আছে? 9টা। বা একটা নাম্বার বসানোর পর আমার হাতে ভাইয়া আছে আর 9টা নাম্বার, এবার সেকেন্ড ঘরে যে ওই 9টা নাম্বারে যে কোনো নাম্বার আমি বসাতে পারি, কারণ এখন আর কোনো কন্ডিশন নাই। ভালো কথা। সেকেন্ড ঘরে ভাই আপনি আরেকটা নাম্বার বসাই দিয়েছেন, তাহলে 2 ঘরে 2টা গেল, আর আছে কয়টা নাম্বার? 8টা। থার্ড ঘরে এবার 8টা বসবে, 8টা ওইতে বসতে পারে, যে কোনো একটা ভাই বসাই দিচ্ছেন। 3 ঘরে 3টা বসাই দিচ্ছেন ভাই, আর আছে কয়টা? 7টা। এবার ওই ঘরে 7টা, সবগুলোকে গুণ করবা, এটাই অ্যান্সার। ওকে, এবার কোনো সমস্যা নেই, আমি আমি সেকেন্ডটা আরেকবার বুঝাবো, তাহলে মানে সিমিলার ম্যাথ গুলো এই জন্য ধরো 4-5টা দেওয়া হয়েছে, যাতে তোমাদের আইডিয়া গুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, কোনো ঝামেলা টামেলা না থাকে। সবসময় মনে রাখবা, যদি কোনো কন্ডিশন থাকে আগে কন্ডিশন ফিল আপ করে নিবা, এটা হচ্ছে সুবিধা। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যাবে? কোশ্চেনটা আবার চিন্তা করো। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কার উপর ডিপেন্ড করে? আমি একটু হিন্ট দিই তোমাকে। যেমন আমি তোমাকে বললাম 1221, আর একটা বললাম হচ্ছে 2224। বিজোড় সংখ্যা ডিপেন্ড করে শুধুমাত্র এইটার উপরে, এই একক স্থানীয় ঘরের উপরে, আর বাকি একটার জিনিসের জন্য কিন্তু বিজোড় সংখ্যা ডিপেন্ড করে না। তাহলে আমার কন্ডিশনের ঘর হচ্ছে এই যে এইটা, এই ঘরটার উপর ডিপেন্ড করবে এটা কি জোড় হবে নাকি বিজোড় হবে, জাস্ট এই ঘরটার উপর ডিপেন্ড করবে। ওকে ভাইয়া, বিজোড় আছে কয়টা? গুনায় স্টার্ট করি, 1 3 5 7 9, ভাইয়া 5টা। তাহলে এখন আমার কথাটা হচ্ছে এই ঘরটা 5টা ওয়েতে ফিল আপ করা যায়। আমি আবার বলি, ওই ঘরটা 5টা ওয়েতে ফিল আপ করা যায়, কেন? কারণ 5টা বিজোড় সংখ্যা আছে। এখন তুমি আমাকে চ্যাট বক্সে লিখে দিবা, তাহলে প্রথম ঘরে কয়টা ওয়েতে ফিল আপ করা যাবে? প্রথম ঘর দেখা যাক, এটা যে পারবা সে লেজেন্ড। একটাও তো খুঁজে পাই না। আচ্ছা সাদিয়া ভাই, তুমি লেজেন্ড। আচ্ছা অপু ভাই, তুমি লেজেন্ড। আর কই? আশিক, এটা যে বুঝছো সে মনে করো যে একদম মানে সাইমা, সাবাস। আচ্ছা নীলয়, আদিল, ইমতিয়াজ, পরপর পারফেক্ট লিখছো। ওকে, আগে বলো যে ওই ঘরে কয়টা নাম্বার বসাইছো?
একটা আরে ভাই সিম্পল হিসাব, তুমি জিনিসটা টাফ ভাবলে টাফ, সহজ ভাবলে সহজ, ওখানে একটা নাম্বার বসাই দিছো, তো প্রথমে একটা বাদ। ওকে, প্রথম ঘরে কি শূন্য পারবা বসাইতে? চিন্তা করো তো, প্রথম ঘরে শূন্য বসানো যায় না, বা যায় না? তাহলে শূন্য যায় না একটা সংখ্যা, এইখানে একটা বসাইছো দুইটা সংখ্যা, তাহলে দুইটা সংখ্যা গেল চলে, আর থাকে কয়টা? আটটা। তাহলে এই ঘরে কয়টা হইতে বসতে পারে? আটটা। এবার ফিল করছো? তুমি পাঁচটা নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার তো ওখানে বসাই দিয়েছিলে, তাহলে একটা বাদ হয়ে গেল। প্রথম ঘরে তো আর শূন্য বসাইতে পারবে না, তাহলে দুইটা সংখ্যা বাদ হয়ে গেছে। এবার আছে কয়টা নাম্বার? আটটা নাম্বার। তাহলে এখন প্রথম ঘরটাতে আটটা ওয়েতে ফিল আপ করা যায়। এবার ইমাজিন করো দুইটা ঘরে দুইটা নাম্বার বসাই দিছো, চ্যাট বক্সে জানাও, তাহলে সেকেন্ড ঘরে কয়টা ওয়েতে বসতে পারে? আমি এই জন্যই তোমাদের একটু চ্যাট বক্স নিচ্ছি, যাতে তোমরা মানে একদম, আমি মনে হয় যেন তোমার কাছে ক্লাসটা লাইভলি। ওকে, অনেকে লিখতেছো সাতটা, অনেকে লিখতেছো আটটা। আরে ভাই, এখন সেকেন্ড ঘরে শূন্য বসলে তোমার সমস্যা কি? তুমি তো দুই ঘরে দুইটা বসাই দিছো না, আর তো কোনো কন্ডিশন টন্ডিশন নাই, আর তো আমার মাথা ব্যথাও নেই। মাথা ব্যথা না থাকলে বাকি আছে আর কয়টা নাম্বার? দুই ঘরে দুইটা বসানোর পর আর কয়টা নাম্বার থাকে ভাই? আটটা। ক্লিয়ার? তিন ঘরে তিনটা নাম্বার বসানোর পর আর কয়টা নাম্বার থাকে? সাতটা। সিম্পল। এটা গুণ করবো, এটাই অ্যান্সার। মানে এটা কিছু না, খালি যোগ বিয়োগ, মানে তুমি খালি বুঝো যে কয়টা বসতেছে কয়টা যাচ্ছে। জিনিসটা কিন্তু কঠিন ব্যাপার না, ম্যাক্সিমামই যদিও তোমার পারফেক্ট লিখছো। ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে জোর। জোর সংখ্যা তো সহজ, আমি যেভাবে জোরটা বলে দিব ঠিক সেভাবেই করবা। জোর মানেটা হচ্ছে টোটাল মাইনাস বিজোড়। আমি জানি এটা আরেক প্রসেসে করা যায়, কিন্তু এই প্রসেসটা বড় প্রসেস, ওইভাবে করবা না। দেখো জোরের অ্যান্সার কি লেখা আছে, জোরের মানে টোটাল কত ভাবে, এইটা থেকে তো আমি জানি যে টোটাল কত ওয়েতে করা যায়। তাহলে এই নাম্বার কোশ্চেনটা দেখো, টোটাল হচ্ছে 9 গুণ 8 গুণ 7। আর বিজোড় কত পাইছো? বিজোড় পাইলে হচ্ছে 8 গুণ 7 গুণ 5। ওকে, যা হবে সেটাই অ্যান্সার। ভাইয়া আপনি এটা এভাবে কেন করলেন? কন্ডিশনের সাথে শূন্য রিলেটেড থাকলে এভাবে করবা। মানে এগুলার আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন ধরো তুমি যদি এখন এটা নর্মালতে করতে চাও, জিনিসটা কঠিন। এইভাবে করলে জিনিসটা সহজ। তো তোমাদের তো ধরো এইভাবে এখন চিন্তা করার টাইমটাও নাই। এই জন্য ধরো আমরা ভাইয়ারা তোমাদের হেল্প করব, যেটা যেভাবে করতে বলবো সেটা সেভাবে করবা। কারণ এখন তোমাদের যদি এখন স্টার্ট করো গবেষণা যে কোনটা কোন নিয়মে করতে হয়, কোন নিয়মটা করলে সবার আগে অ্যান্সার আসে, এইটা আসলে তোমাদের এখন সময় কোলাবে না, কারণ আর মাত্র 2 মাস আছে। বুঝে গেছে আমার কথাটা? তুমি একটা সোলজার্স, বি কেয়ারফুল। ওকে, পরেরটা। তোমরা আমাকে একটু সবাই একটু চ্যাট বক্সে জানাতে যে 5 দ্বারা বিভাজ্য কি শূন্য রিলেটেড নাকি রিলেটেড না? আচ্ছা, প্রিয়া বলছো এখন অনেক ইজি লাগতেছে, এক্স্যাক্টলি এটাই ব্যাপার, যে তুমি লেগে থাকো ইনশাল্লাহ ইজি লাগবেই, এটা বাধ্য। 5 দ্বারা বিভাজ্যের সাথে কি শূন্য রিলেটেড? ইয়েস অর নো? অবশ্যই শূন্য রিলেটেড, কারণ লাস্টের সংখ্যা 5 অথবা শূন্য। ওকে, রিলেটেড, অবশ্যই রিলেটেড, সাবাস। আমি বলছি কি, যদি 5 দ্বারা বা কন্ডিশন যদি থাকে, যে কন্ডিশন থাকবে সেটার সাথে যদি শূন্য রিলেটেড থাকে, তাহলে আমরা কি বের করব? 5 দ্বারা বিভাজ্য না এটা বের করে টোটালটা থেকে বিয়োগ করব। ওকে, টোটাল মাইনাস 5 দ্বারা বিভাজ্য না, বিভাজ্য না। ওকে, তাহলে দেখো টোটালটা কত বের করছিলাম আমরা? 9 গুণ 9 গুণ 8 গুণ 7, এটা ছিল টোটাল। 9 গুণ 9 গুণ 8 গুণ 7, এটা হচ্ছে টোটাল, মাইনাস। এবার 5 দ্বারা বিভাজ্য না, এরকম আমরা ম্যাথ বের করব। ঠিক আছে, খুব ফোকাস করবে এখন, খুবই কিন্তু সিম্পল। আমি খালি তোমাকে বোঝাবো যে ভাই কোন ঘরে কয়টা নাম্বার বসানো যায়, এর চেয়ে কিন্তু কঠিন কিছু আমি বলতেছি না। ধরো এটা তুমি চিন্তা করতে পারো বাচ্চাদের খেলা একটা, এটা খালি ইমাজিন করতে শিখো যে ভাই এটা বাচ্চাদের ম্যাথ। বিন্যাস সমাবেশ মানে অনেক কঠিন, সারা জীবন ধরে এটা চিন্তা করছো, তো এই জন্য হচ্ছে আমাদের সমস্যা। আমরা ভাববো, আমরা এটা বিলিভ করতে শিখবো যেটা সহজ। ওকে, এই ঘর, ওই ঘরে যদি শূন্য আর 5 না বসে, তাহলে জিনিসটা 5 দ্বারা বিভাজ্য না। তাহলে শূন্য আর 5 বাদে আছে কয়টা? 8টা। তাহলে খেয়াল করে দেখো, এই ঘরে আমি একটা নাম্বার বসাই দিছি। এবার পরের কোশ্চেনটা হচ্ছে, ওই ঘরে যদি আমি একটা নাম্বার বসায় দেই, তাহলে প্রথম ঘরে যেহেতু শূন্য বসতে পারবে না, তাহলে আরেকটা বসলো না, তাহলে আলটিমেটলি এই ঘরটাও তো আমার 8টা ওয়েতেই বসতে পারে, বা 8টা ওয়েতে ফিল আপ হইতে পারে, যেহেতু এই ঘরে শূন্য বসতে পারবে না। আর এই ঘরে একটা, তাহলে শূন্য একটা নাম্বার, আর এই ঘরের একটা নাম্বার, টোটাল মিলে দুইটা নাম্বার হইলো, এই দুইটা নাম্বার বাদ, তাহলে প্রথম ঘরে 8টা ওয়েতে বসতে পারে।
এখানে একটা বসাই দিছো, 2 ঘরে 2টা বসাই দিলা। ভাই এখন আছে কয়টা নাম্বার হাতে? ভাই এখনো তো 8টা নাম্বারই আছে। ওকে ফাইন, বসাও। মাথা ব্যথা তো নাই, সিমিলার হোক না সিমিলার না হোক ওটা তোমার দেখার দরকার নাই। 3 ঘরে 3টা বসাই দিছো, বাকি আছে কয়টা নাম্বার? 7টা। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা ওকে, পরের কোশ্চেনটা দেখো যে 4000 থেকে বড় 7000 থেকে ছোট। 1 2 3 4। তাহলে খেয়াল করে দেখো, 4000 থেকে বড় আর 7000 থেকে ছোট হয়, তাহলে প্রথম ঘরটা হইতে পারবে 4 5 6। 7 হইতে পারবে না ভাই, কেন 7 হইতে পারবে না? কারণ 7 এর পরে তুমি যে নাম্বারই বসাও না কেন সেটা 7000 থেকে বড় হয়ে যায়। তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার ওয়েটা হচ্ছে 3। 3টা ওয়েতে ফিল আপ করা যায়। গুণ, এখানে একটা নাম্বার বসাই দিছো, তাহলে বাকি আছে কয়টা নাম্বার? 9টা নাম্বার। তাহলে সেকেন্ড ঘর ফিল আপ করার ওয়ে হচ্ছে 9। এই ঘরে একটা বসাই দিছো, 2 ঘরে 2টা গেল চলে, 8 থেকে 8টা। তাহলে 8টা বসবে তৃতীয় ঘরে, 8টা ওয়ে আর কি। 3 ঘরে 3টা বসাই দিছো, বাকি আছে কয়টা? 7টা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এই সেম কথাগুলোকে এখন আমরা যে কোনো সংখ্যক বার ইউজ করে ব্যবহার করবো, তাহলে দেখবো যে তোমাদের আইডিয়াগুলো আরো একটু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যে আগে যে কথাগুলো বলছিলাম আর এখন কথাগুলো কি কতটা জোস। আচ্ছা, আগে বলে নিই, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে মানেটা হচ্ছে সহজ। ঠিক আছে, এটা মানে হচ্ছে ইজি। এটা তোমাকে বিলিভ করতে শিখতে হবে, যেটা মানে হচ্ছে সহজ। ঠিক আছে, ওকে। তোমার দরকার হয় একবার করে এটা নিজে নিজে মুখে মুখে বলতে পারো যেটা সহজ। মানে এটা শুনতে ফানি শোনাবে, তারপর আমার কথা হচ্ছে আমার ব্রেনকে সিগন্যাল পাঠাইতে হবে, এলো কথা। ওকে, যে কোনো সংখ্যক ব্যবহার করে আমার 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, খুব ফোকাস দিবা। তাহলে প্রথম ঘরে কয়টা হইতে বসতে পারে? 9টা। আমাকে চ্যাট বক্সে লেখো সেকেন্ড ঘরে কয়টা হইতে বসতে পারে। মনে রাখবা যে কোনো সংখ্যক বার আমি ইউজ করতে পারবো, যে কোনো সংখ্যক বার। আমি আবার বলি, নিলয় সাবাস, আদিল পারফেক্ট অ্যান্সার, অপু পারফেক্ট অ্যান্সার, দিন ইসলাম পারফেক্ট। আচ্ছা দিন ইসলাম ভালোই, সবগুলো কারেক্ট অ্যান্সার করতেছে। সৌরভ পারফেক্ট অ্যান্সার, আশিক পারফেক্ট অ্যান্সার, নিশাদ পারফেক্ট অ্যান্সার। আচ্ছা ভালো অ্যান্সার দেখতেছি, পারফেক্ট। আচ্ছা ইস্তিয়াক একদম 3টাই লিখে দিছো। আচ্ছা ওকে, ভালো অ্যান্সার পাচ্ছি। আচ্ছা ভাইয়া, তুমি তো এখানে একটা নাম্বার বসাই দিছো তাই না? এখন এখানে কি নাম্বার বসাই সেটা তো মাথা ব্যথা নাই। তুমি সেকেন্ড ঘরে 10টার মধ্যে 10টা নাম্বারই বসাইতে পারবা, কারণ যে কোনো সংখ্যক বার। ভাই এই ঘরে তুমি 10টার মধ্যে 10টা সংখ্যাই বসাইতে পারবা, যে কোনো সংখ্যক বার। এখানে তুমি 10টার মধ্যে 10টা সংখ্যাই বসাতে পারবা, 10টাই পারবা, মানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে এখানে এটা বসাইছো দেখে ওটা পারবা না। প্রথমে কেন 9টা দিছি? কারণ প্রথমে শূন্য ছিল, তো শূন্য বসানো যায় না, তাই এই জন্য, আর কোনো কারণ নেই। সবগুলাকে গুণ করবা, এটাই অ্যান্সার। আসলে কিন্তু সহজ। পরেরটা, তাহলে খেয়াল করে দেখো যে আমার প্রথম টার্গেট কি, যে বিজোড়। তাহলে এই ঘরটা হচ্ছে বিজোড়ের ঘর, তাহলে 5টা হইতে বসতে পারে। প্রথম ঘরে 9টা হইতে বসতে পারে। আর কোনো কন্ডিশন নাই, তাহলে মাথা ব্যথা নাই। এই ঘরেও 10টা, ওই ঘরেও 10টা, সবগুলোকে গুণ করবো, এটাই আছে। আচ্ছা জোর অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলে দাও তো। আমি এইটুকু জাস্ট তোমাদের থেকে একটু রেসপন্স দিব, কারণ আর কোনো রেসপন্সের তেমন টাইম নাই, আর বাকি সবগুলাই হচ্ছে ইজি। এই ব্যাপারটা বুঝলে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আর সাকিব বলছে ফার্স্টটা থেকে এটা অনেক সহজ। হ্যাঁ, এটা আসলে চিন্তা ভাবনা করতে হয় না, যেহেতু সবগুলো সিমিলার থাকে। আচ্ছা দিন ইসলাম বলছে হচ্ছে টোটাল মাইনাস বিজোড়, সাবাস, টোটাল মাইনাস বিজোড়, সাবাস। আবার সৌরভ তুমি লিখছো হচ্ছে 9 গুণ 10 গুণ 10 গুণ 5। হ্যাঁ এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। সাবাস, থ্যাংক ইউ সো মাচ। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তুমি এ থেকে বি বিয়োগ করে দিতে পারো, এটা একটা অ্যান্সার, অথবা তুমি এভাবে বলতে পারো। এটা যে কোনো ভাবে করা যায়, 5টা যেহেতু যে কোনো সংখ্যক বার ব্যবহার করে, আসলে এই জন্য এখানে কোনো ঝামেলা হয় না। অথবা তুমি বলতে পারো এ থেকে বি বিয়োগ, তোমার যেটা সুবিধা মনে হয় সেভাবে করবা। পরেরটা, তাহলে এটা কি বলবো? এটা বলবো আমি এ থেকে ডি বিয়োগ। বুঝা গেছে না? আচ্ছা আমি এ থেকে ডি বিয়োগটা বাদ দিই। মানে এত এত সিম্পলিফাই এত সহজে আসলে করার দরকার নেই, আমরা এটা একটু নর্মাল ভাবেই করি, পরে আবার বিলিভ করতে পারবো না যে ভাই এত এগুলা কি এবার রিটেনে করা যাবে কিনা। হ্যাঁ ভাই, এগুলা সবই রিটেনে করা যাবে, কোনো সমস্যা হবে না। টিচার ইনশাল্লাহ খুশি হবে তোমার এই টেকনিক গুলো দেখে, কারণ এই টেকনিক গুলো দ্বারা ফিল করতেছো। তুমি এই যে ছোটবেলা থেকে এনপিআর যে শিখে আসছে, একটা জীবনে ফিল করছিলা যে এগুলা কি ছিল আসলে? খালি করে গেছি ভাই, 9 গুণ 9, 9p5, 9p6, কি আল্লাহ জানে। ওকে, এনিওয়ে,
এখন দেখো যে 5 দ্বারা বিভাজ্য হইতে গেলে তাহলে এই ঘরটা 0 বসতে পারবে অথবা 5 বসতে পারবে, তাহলে দুইটা ওয়ে। প্রথম ঘরে 9টা ওয়ে, এই ঘরে 10টা ওয়ে, এই ঘরে 10টা ওয়ে, এই হচ্ছে অ্যান্সার। সবগুলোকে গুণ করে দিব, দ্যাটস দ্য অ্যান্সার। মানে এটা কোনো ভাবা চিন্তা হয় লাগে না আর কি। কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক ভাবা চিন্তার দরকার পড়ে, কারণ কোথায় কি বসাচ্ছি না বসাচ্ছি, শূন্য হচ্ছে কি হচ্ছে না, কারণ একটা নাম্বার একবার বসালে আরেকবার বসাতে পারবো না। এই জন্য আমাদের 1 নাম্বার একটু চিন্তা করতে হয়, কিন্তু 2 নাম্বারে কিন্তু এত চিন্তা নাই। কন্ডিশন ফিল আপ করো, বাকি সব দোষ। বুঝা গেছে? ওকে। আচ্ছা, পরেরটা পরেরটা সবাই একটা কনফিউশন আছে এখানে। প্রথম ঘরটা 3টা ওয়েতে ফিল আপ করা যায়, ভালো কথা। পরে তোমরা করবা কি জানো, সবগুলোকে 10 দিয়ে 10 দিয়ে 10 দিয়ে গুণ করে দিবা, কিন্তু এই অ্যান্সারটা রং। তাহলে সবগুলোকে গুণ করলে কি হয়, 3000 হয়। এই অ্যান্সারটা আসলে রং। ভাই কেন রং? কারণ এই 3000 বলতে বোঝানো হয় এর মধ্যে 7000টা চলে আসে, সরি 3000টা, সরি 4000 চলে আসে আর কি। এই নাম্বারটার মধ্যে 4000 চলে আসে, যেহেতু তুমি বলতেছো 4 বসাইতে পারবা এই ঘরে, এই ঘরে 5ও বসাইতে পারবে, এই ঘরে 6ও বসাইতে পারবা। যদি 4 বসাও তাহলে খেয়াল করে দেখো, পরেরটা শূন্য, পরেরটা শূন্য, পরেরটা শূন্য, মানে তিনটা 1000 চলে, মানে 1000 4000 চলে আসতে পারে। এই জন্য এক বিয়োগ করবা, এক বিয়োগ করতে আবার ভুলো না, বি কেয়ারফুল। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি যে এক বিয়োগ করছি এটা কয়জন বুঝছো আমার একটু কমেন্টে জানাও তো, যে ভাই আমি যে একটা বিয়োগ করলাম এটা বুঝছো কয়জন? আচ্ছা, একদম ফ্র্যাঙ্কলি বলবা, যে মানে মনে হবে কি লজ্জা পাইতেছো, বুঝি নাই এটা বল, নো নো ভাই, না বোঝা কোনো অন্যায় না। ডিরেক্টলি বলবা যে হ্যাঁ কি না, বুঝি নাই বুঝি নাই, ওকে, খালি বুঝি নাই খালি বুঝি নাই খালি বুঝি নাই। আচ্ছা, ভালো। আচ্ছা, 2 জন পাইছি, ইয়েস। আচ্ছা, আমি একটু পুরো ইমাজিন করাই। ধরো এই ঘরে 4 বসাও, ওকে। আমি বলছি এই ঘরে 10টাই বসতে পারবে, তাহলে শূন্য বসাও। এই ঘরে 10টাই বসতে পারবে, তাহলে শূন্য বসাও। এই ঘরে 10টাই বসতে পারবে, তাহলে শূন্য বসাও। তাহলে দেখো তো তুমি কি পাইলা, 4000 পাইলা না? কিন্তু আমি কি বলছি কি 4000 থেকে বড়, 7000 থেকে ছোট। এখন তুমি আমাকে বলো যে 4000 থেকে বড় আর 7000 থেকে ছোট, এই নাম্বারটা আমাকে বের করতে বলছে। কিন্তু আমি যখন এগুলা চিন্তা করছি তখন আমি এমন একটা নাম্বার নিয়ে ফেলছি যে নাম্বারটা 4000, যেটা হবে না। এই জন্য আমি এক বিয়োগ করছি, এই জন্য এক চলে আসছে। আশা করি এবার ফিল করতে পারছো। এই ছিল সংখ্যা গঠনের যাবতীয় কাজ। আমি বিলিভ করি যে তোমরা এখন তোমাদের বইয়ের যে যতগুলো ম্যাথ আছে, একদম 20-30টার মতো ম্যাথ আছে, ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। এই হচ্ছে ওভারঅল আইডিয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরে যাচ্ছি। এটা শুধুমাত্র অনলি ফর এমসিকিউ, এবং এইটা হচ্ছে শর্টকাট, এটা রিটেনে করা যাবে না। এটা আমরা মেন কথা হচ্ছে এটা তোমাদের ভার্সিটির সিলেবাসের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, এই ম্যাথটা অনেক বড় ম্যাথ, এই জন্য এটা শুধু এমসিকিউ তে মনে রাখবা, যদি চলে আসে, কখনো আসে নাই কিন্তু যদি চলে আসে, এটা অনলি ফর এমসিকিউ, রিটার্নের জন্য না। কোশ্চেন ছিল 4 অঙ্ক বিশিষ্ট ধরো যতগুলো সংখ্যা তৈরি করা যাবে সবগুলোর যোগফল। ওকে, কিভাবে করবা? যে কটা থাকবে সে কটা থেকে এক বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল, পরে সবগুলোর যোগফল, পরে হচ্ছে ততগুলো ওয়ান, যে কটা সংখ্যা বলবে সে কটা ওয়ান, এটাই হচ্ছে সবগুলো সমষ্টি। এখন তুমি এটাকে ফিল করার জন্য একটা কাজ করতে পারো, তুমি বাসায় 3টা সংখ্যা নিয়ে একটু চিন্তা করে দেখতে পারো তো, যে 1 2 3, 1 3 2, 2 1 3, 2 3 1, 3 1 2, 3 2 1, এই সবগুলোকে যোগ করলে কি এরকম আসে কিনা, যে 3 - 1 ফ্যাক্টোরিয়াল, 1 + 2 + 3 আর 3টা 1। তুমি একটু চেক করে দেখো তো, এবং তুমি আশ্চর্য হয়ে যাবা যে সবগুলোকে যোগ করলে আসলে এটাই হয়। মানে তুমি তুমি ফিল করবা তখন যে আসলে যে এই সূত্রটা কাজ করতেছে। এটা আপাতত মনে রাখবে, এটা ডিরেক্ট শর্টকাট, এটা রিটেনে করা যাবে না। আমরা বলে দিব তোমাদের কোন শর্টকাট গুলো রিটেনে করা যাবে না, শুধুমাত্র যেগুলো এমসিকিউর জন্য অ্যাপ্লিকেবল। ওকে, পরেরটা চক্রবিন্যাস। চক্রবিন্যাস চক্রবিন্যাসে বেসিক কথাটা হচ্ছে যে একটা স্থির রাখতে হয়, আর স্থির না রাখলে আসলে চক্রাকারে ঘুরতে থাকে, জিনিসটাকে সাজানো যায় না। এই জন্য সাজানোর জন্য কি করবো, একটা স্থির রাখবো। একটা স্থির রাখা মানে কি, ও বাদ, তাহলে টোটাল যদি এন সংখ্যক থাকে একটা বিয়োগ করে ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমাদের আইডিয়াটা। মানে এন থেকে এক বিয়োগ করবা, তাহলে যে কটা থাকবে সে কটার ফ্যাক্টোরিয়াল আর কি। এখন পরের কোশ্চেন, 5 জন ছাত্র 7 জন ছাত্রীকে চক্রাকারে কতভাবে বসানো সম্ভব? অনেকে ভাবে আমি মনে হয় 5 জন ছাত্রকে আলাদা বলতে বলছি আর 7 জন ছাত্রীকে আমি আলাদা সাজাতে বলছি, এটা পুরো একটা কনফিউশন মূলক কোশ্চেন। তোমাকে কোনো কন্ডিশন বলে দেয় নাই। 7 5 12 জন, ভাই 12 জনকে কতভাবে সাজানো যায়, 12 - 1 ফ্যাক্টোরিয়াল। বুঝা গেছে চক্রাকারে?
তোমাকে কিন্তু কোনো মানে জিনিস বলে দেয় নাই যে তুমি কিভাবে সাজাবা বা কাকে সাজাবা, এটা বলে দেয় নাই। সো যখনই তোমাকে বলবে যে 5 জন ছাত্র 7 জন ছাত্রী, কোনো কন্ডিশন নাই, তাহলে টোটাল হচ্ছে আমার 12 জন। 12 জনকে কতভাবে সাজানো যায়? 12 - 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, দ্যাটস দ্য আইডিয়া। পরেরটা, 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে, মনে করে দেখো তো, দুইটি স্বরবর্ণকে পাশাপাশি না বসিয়ে মনে পড়ে? এবং আমি তখন তোমাদের কি বলছিলাম, যাদের নিয়ে ঝামেলা নাই তাদেরকে আগে সাজাইতে। তাহলে ভাই কাদের নিয়ে ঝামেলা নাই? ভাই 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র নিয়ে ঝামেলা নাই, তাহলে ওদেরকে আগে সাজাও। তাহলে এই 5 জনকে সাজাইতে হলে আমার প্রথম টার্গেট কি? একটা প্লেসকে ফিক্সড করবো বা একজনকে ফিক্সড করবো, তাহলে বাকি থাকে 4 জন। ওকে, চক্রাকারে আমি করে ফেললাম আর কি। এবার বাকি আছে আমার কয়টা প্লেস দেখো তো, এদের মাঝখানে মাঝখানে কয়টা জায়গা আছে? একটা জায়গা, দুইটা জায়গা, তিনটা জায়গা, চারটা জায়গা, 5টা জায়গা। এই 5টা জায়গায় 5 জন কলা বিভাগের স্টুডেন্টকে যতভাবে বসানো যায়, 5p5, দ্যাটস দ্য অ্যান্সার। অবশ্যই গুণ। বুঝা গেছে? তাহলে ওই আইডিয়াটা কিন্তু আমাদের একদম রিয়েল কাহিনীতে কাজ করে, যে তুমি যাকে নিয়ে ঝামেলা নাই তাকে আগে সাজাবা, দেন ওদের মাঝখান দিয়ে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় বাকি জিনিসগুলোকে বসাই দিবা। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই মানে চমৎকার একটা আইডিয়া। ওকে, দেখা যাক এটা কে কে পারে। আচ্ছা, ওকে, টাইম আপ। আচ্ছা দেখো, ফার্স্ট যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে 12টি বিভিন্ন ধরনের মুক্তা দিয়ে কতভাবে মুক্তার হার তৈরি করা সম্ভব বা মালা তৈরি করা সম্ভব। মুক্তা ব্যাপারটা কিন্তু গোল, তাই না? তাহলে আলটিমেটলি আইডিয়াটা হচ্ছে 12 - 1 ফ্যাক্টোরিয়াল বা 11 ফ্যাক্টোরিয়াল হওয়ার কথা। কিন্তু মনে রাখবা, যে ধরনের জিনিসকে আসলে উল্টানো যায়, যাদেরকে উল্টানো পসিবল, তাদেরকে 2 দ্বারা ভাগ করবা। যেমন ধরো মালা, এটা উল্টানো পসিবল। বা আরো সুন্দর করে বলা যায় যে আসলে যাকে 2 দিক থেকে সেম ভাবে দেখা যায়, যেমন ধরো নাগরদোলা, তুমি এই পাশ থেকে যা দেখবো ওই পাশ থেকে তাই দেখবা। এই ধরনের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ হয়। অ্যান্সারটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল/2। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অরিজিনাল সেই ম্যাথগুলো, যেটা হচ্ছে একদম সিআর ম্যাথ। আমরা সিআর ম্যাথে চলে আসছি। তোমাদের সাথে 2 মিনিটের একটা কথা কথা বলে আসি আর কি। আচ্ছা, তোমরা মানে লাস্ট 2 দিন কে কে প্রজাপতি দেখছো? একটু হ্যান্ডেস করো তো, মানে আচ্ছা মানে আমাকে একটু জানাও আর কি, এসো না। লাস্ট 2 দিন কে কে প্রজাপতি দেখছো? সবাই দেখছে? কাহিনী কি? আচ্ছা, পাইছি আমি, অনেকে নো পাইছি। ওকে, এবার ফিলোসফিটা শোনো। যারা যারা লাস্ট 2 দিনে কোনো প্রজাপতি দেখো নাই, তাদের সাথে আমার চ্যালেঞ্জ, ইনশাল্লাহ তোমরা নেক্সট 2 দিনে একটা প্রজাপতি দেখবা। আর যারা প্রজাপতি দেখছো তারা ফড়িংটা নিয়ে, ফড়িং বা ধরো যেটা তুমি সচরাচর দেখো না সেটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারো, বা ধরো ফড়িং নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে পারো, যে যারা যারা লাস্ট 2 দিন কোনো ফড়িং দেখো নাই তারা নেক্সট 2 দিনে একটা ফড়িং দেখবা। আচ্ছা, এই কথাটা কেন কাজ করে এবং এই কথাটার সাথে আসলে রিয়েলিটি যে এক্সিস্টেন্সটা সেটা কিভাবে কাজ করে, আমি একটু তোমাদের, ধরো আমরা একটু পড়ার পাশাপাশি একটু মজা করলাম আর কি, জাস্ট ফর ফান। তা আমি একটা বই পড়ছিলাম, স্কোয়ার্ড, নামটা হচ্ছে এটা হচ্ছে প্যাম গ্রাউটের একটা লেখা, প্যাম গ্রাউট। ওকে, তো সোহাগ ভাইয়ের একটা লেকচার থেকে আমি এই আইডিয়াটা জানতে পারি, দিন আমি ব্যাপারটা পড়াশোনা করি। তো আমার কাছে এই জিনিসটা খুবই তাজ্জব লাগছে আর কি। মানে মেন কথা হচ্ছে যে সে কিভাবে জানে যে আমি একটা প্রজাপতি দেখবো, এটা কিভাবে পসিবল? আমার কথাটা বিলিভই হয় নাকি। দূর হুদাই, মানে মেন কথা হচ্ছে আমার মানে জিনিসটা মানে কেমন জানি মনে হচ্ছে, এটা কি ধরনের কথাবার্তা যে আমি লাস্ট 2 দিনে যদি কোনো প্রজাপতি না দেখি তাহলে আমি নেক্সট 2 দিনে একটা প্রজাপতি দেখবো? আধ্যাত্মিক লেভেলের কথা। তা আমি সেদিন হচ্ছে
রাত্রে পড়াশোনা করার পর আমি তোমাদের একটু গল্পটা একটু শেয়ার করি। তোমরা যারা যারা ফার্ম গেটে যাওয়ার পথে দেখবা যে এরকম একটা রাস্তা পড়ে আর কি, ঠিক আছে, মানে এরকম একটা রাস্তা আছে। এটা হচ্ছে সোনারগাঁও হোটেল। এটা হচ্ছে, এটাকে বলে কারণ বাজার মোড়। এখানে আমাদের আমার ঢাকা ইউনিভার্সিটি বাসটা এখানে থামা অবস্থায় আছে সকাল 10টা 10:30। আমি চিন্তা করতেছি আসলে কি আমি দেখবো, মানে ইজ ইট পসিবল। ওকে ফাইন, চিন্তা করতে 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 জ্যামের মধ্যে আসি। এখানে অনেকগুলো গাছ আছে, তোমরা দেখবে সোনার হোটেলে এখানে অনেক কিছু গাছ আছে। তা আমি খেয়াল করলাম হঠাৎ করে একটা প্রজাপতি একটা গাছ থেকে উড়ে উড়ে আরেকটা গাছে গেছে। আই জাস্ট বিলিভ মি, আই জাস্ট ভাইব্রেট। আমি কাঁপা স্টার্ট করে দিয়েছি এবং আমি চিন্তা করতেছি আসলে আমি দেখছি, এবং এটা আসলেই সত্যি কাজ করে। এখন কথা হচ্ছে এটা কেন কাজ করে। আচ্ছা ধরো তুমি সকালবেলা থেকে, মানে এটাকে এভাবে চিন্তা করা যায় যে তুমি যেটাকে নিয়ে চিন্তা করো বা যেটা তুমি সবসময় ভাবো ওই ঘটনাটা ঘটতে পারে আর কি। তা আমি একটা উদাহরণ দিই। ধরো সকালবেলা হয়তোবা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছিলা, তুমি অনেক রিক্সা চালককে দেখছো, কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি যদি সকালে যে হাঁটছো তুমি একটা রিক্সা চালক কি টি শার্ট পরা দেখছো, তুমি বলবো যে ভাই আমি তো মনে নাই বা খেয়াল করি না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি এখনই বের হও, তুমি এখনই দেখবে একটা রিক্সা চালক একটা টি শার্ট পরা আছে। তাহলে তুমি কেন দেখতেছো? কারণ তুমি খুঁজতেছো। বা তুমি কেন দেখতেছো? কারণ তুমি বিলিভ করতেছো। তো এটা সায়েন্সের একটা প্রমাণ, বা এটা একটা পাওয়ারফুল একটা ল, যে তুমি যেটাকে চাও বা তুমি যেটাকে বিলিভ করো বা যেটা তুমি খুঁজো, পুরো ইউনিভার্স ওটা পেতে তোমাকে হেল্প করে। সো তুমি যদি বিলিভ করো যে তুমি হয়তো লাস্ট 48 আওয়ার্স এর মধ্যে বিলিভ করতে শিখো নাই যে ভাইয়া বিন্যাস সমাবেশ সহজ, বাট তুমি যদি রাইট নাও এই এই মুহূর্ত থেকে তুমি বিলিভ করে স্টার্ট করো যে বিন্যাস সমাবেশ সহজ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি নেক্সট 48 আওয়ার্স এর মধ্যে তুমি বুঝতে পারবা যে বিন্যাস সমাবেশ সহজ। যদি প্রজাপতি দেখো তাহলে বিলিভ করো, না প্রজাপতি দেখলে বিলিভ করার দরকার নেই। ওকে, তাই নিয়ে আমরা এটাতে চলে আসি আর কি। তো এই ধরনের ম্যাথ আমরা কে না করছি সবাই, আইডিয়াটা আমাদের জানা আছে যে দুইটা ভাগে ভাগ করতে হয়। 6 জন ছাত্র, এটা হচ্ছে 5 জন ছাত্রী। আচ্ছা, তাহলে দেখো যে আমাদের 5 জনের একটি কমিটি গঠন করতে বলছে। কি বলছে? একজন ছাত্র একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। তাহলে চিন্তা করে দেখো যে আমি 5 জন, তাহলে এখান থেকে নিলাম হচ্ছে আমি 4 জন, এখান থেকে নিলাম একজন, যেহেতু একজন নিতেই বলছে আর কি। এখান থেকে 3, এখান থেকে 2, এখানে 2, এখানে 3, এখানে 1, এখানে 4। ওকে, তাহলে এই আইডিয়াটা কিভাবে করা যায় একটু চিন্তা করে দেখো যে 6 জন থেকে তুমি 4 জনকে নিতে পারো, 5 জন থেকে তুমি একজনকে নিতে পারো। এই দেখো 4 আর 1 4 জন, আর এখানে একজন 5 জন, পুরাটা একটা কাজ হয়ে গেছে। তাহলে এটা গুণ। এই ঘটনাটা ঘটতে পারে, এই ঘটনাটা ঘটতে পারে, অথবা তুমি 6 জন থেকে 3 জন নিতে পারো, 5 জন থেকে 2 জন নিতে পারো, 5 জন থেকে 2 জন নিতে পারো, অথবা তুমি এই ঘটনাটা ঘটাইতে পারো। এইটাও সম্পূর্ণ আলাদা একটা কাজ, যে তুমি 3 জনকে নিতে পারো, অন্য একটা থেকে 2টা নিতে পারো, এটা একটা কাজ। এইটা ঘটাইতে পারো, অথবা সিমিলার ভাবে 62 গুণ 5c3 প্লাস 61 গুণ 5c4 সবগুলাকে যোগ করে দিবা, দ্যাটস দ্য অ্যান্সার। এখানে এইটুকু পর্যন্ত সবাই জানো। আমি এইটা নিয়ে তোমাদের আসলে নতুন কিছু বলবো না। নতুন যে কথাটা বলার সেটা ছিল এটা যে দল ছিল 2টা, আমি কনভার্ট করছি একটি দলে। ফিল করো, 6 জন ছাত্র ওটা একটা দল, 5 জন ছাত্রী এটা আরেকটা দল, 2টি দল থেকে 5 জনের একটি কমিটি, মানে একটা দলে কনভার্ট করছো। বুঝা গেছে? এবার আমরা অপোজিট টাস্কটা করবো। এবার একটা দল থেকে 2টা দল বানাবো। ফিল দ্যাট, 7 জনের একটি দল আছে, দল একটা, বানাবে কয়টা? 2টা। এই যে 7 জনের একটা দলকে আমি 2টা জায়গায় পাঠাবো। আগেটা কি ছিল? আগেটা ছিল 2টা দল ছিল একটাতে পাঠাবা, আর এটা কি? একটা দল ছিল 2টাতে পাঠাবা। এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। ধরো এটা হচ্ছে কার, এটা ধরো বাস। আমি ধরে নিলাম আর কি। এখন এইভাবে এখানে 2টি যানবাহন বলছে, তো প্রথম 2টি তোমার ইচ্ছা। একটিতে 7 জনে বেশি ধরে না, আমি ধরে নিচ্ছি যে এখানে 7 জনে বেশি ধরে না, আর এইখানে 4 জনে বেশি ধরে না। তাহলে দলটি কত প্রকার ভ্রমণ করতে পারবে? সো তুমি ইমাজিন করো যে প্রথম কারের মধ্যে তুমি 4 জনকে ইনপুট করে দিলা, তাহলে বাকি যে 3 জন, সেই 3 জন কোথায় যাবে? বাসে। কারের মধ্যে তুমি 3 জন ইনপুট করে দিচ্ছ, বাকি যে 4 জন আছে তারা বাসে। কারে যাবে 2 জন, বাসে যাবে 5 জন, কারে যাবে 1 জন, বাসে যাবে 6 জন। কারে কিন্তু 0 জনও যাইতে পারে। শূন্য, এটা একটা কেস, এটা একটা ঘটনা।
এটা একটা কাহিনী, মানে শূন্য মানেটাই হচ্ছে একটা প্রোডাক্ট, কিছু নাই এটা একটা ভ্যালু। এই জিনিসটা কি তোমরা বুঝো? মানে কিছু নাই এটা যে একটা প্যাটার্ন, এটা আমার সাথে কয়জন একমত একটু ইয়েস নো লেখো তো। সানিওকে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সবাই মোটামুটি ইয়েস লিখছো, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো যে কিছু নাই এটা হচ্ছে একটা প্যাটার্ন। তাহলে শূন্য সংখ্যকটা আমি কারে পাঠাবো, তাহলে বাকি হচ্ছে 7 জন, এই 7টা আমি এখানে পাঠাবো, ভালো কথা। এখন এটাতে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে স্টুডেন্টরা একটা কনফিউশন ফিল করে, সেটা হচ্ছে যে এবার আমি কি এখান থেকে নিব আর নাকি এখান থেকে নিব নাকি দুইটা থেকে নিব। মনে রাখবা তুমি যখন একটা দল থেকে পাঠাবা তখন আসলে একভাবেই চিন্তা করতে হয়, তখন আর দুইটা লিখতে হয় না। এই কথাটার মানেটা কি? মানুষ আছে 7 জন, তাহলে 7C4, এই ঘটনাটা ঘটতে পারে, অথবা 7C3, অথবা 7C2, অথবা অথবা মানে যোগ 7C1, অথবা 7C0। আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্যটা বুঝছো? আগেরটা তুমি দুইটাতে হিসাব করছিলা, মানে এটা তো হিসাব করছিলা এটা তো হিসাব করছিলা, কিন্তু এখন আর আমি এইটাতে হিসাব করবো না, কারণ আমার দল কিন্তু একটা, একটা দল থেকে বাছাই করতেছে, এই জন্য একটা ভাবেই নিতে হয়, এটা জানি মাথায় থাকে। স্টুডেন্টরা কমন একটা মিস্টেক করে ফেলে, তারা এখানেও লেখে 7C3 তারপর গুণ করে এবং এর অ্যান্সার পায় 0। মানে দুঃখের জায়গাটা বুঝছো? তোমার তো ভাই দলই তো একটা, একটা দল থেকে তুমি তো একবারই মানে বাঁচবা, কয়বার বাঁচবা আর কি। দুইটা দল থাকলে তাই তুমি দুই ভাবে ভাবতা যে এই দল থেকে একবার বাছাই করলাম, ওই দল থেকে একবার বাছাই করলাম। সো এটার একটু ব্রেন স্ক্রিনশট রাখো আর এটার একটু ব্রেন স্ক্রিনশট রাখো। দেখো এখানে আমি এই দল থেকেও নিছি, এই দল থেকে নিছি, দেন দুটাকে গুণ করছি। আর এখানে কি করছি? এখানে শুধু একবারই নিছি, একবার, কারণ দল একটা। দুইটা খুব ভালো করে মাথায় রাখো, তোমাদের পুরো বইয়ে এই দুইটা মাত্র টপিকসই ঘুরে ফিরে দিছে। বুঝা গেছে? মানে সমাবেশের মানে 80% আইডিয়া হচ্ছে এটা। ওকে, পরের টপিকস। 10টি বইয়ের মধ্যে 4টি বই কত প্রকার বাছাই করা যায়? যেন 2টি বই, আচ্ছা 4টা বই বাছাই করবো আর কি, ধরো 4টা জায়গা আছে। কে বলছে 2টি বই থাকবে আর কি? ধরো আমার কাছে খুব ভালো লাগে ফিজিক্স আর ম্যাথ, ধরো আমি ফিজিক্স আর ম্যাথ এখানে ফিল আপ করে দিচ্ছি, এই দুটাতে থাকবেই। তাই 10টা থেকে 2টা বই বাদ দিয়ে দিছো, মানে 2টা বই পড়বাই, আর বাকি থাকে কয়টা? বাকি থাকে আমার 8টা বই। জায়গা আছে কয় জায়গা? জায়গা আছে 2টা, 8 2। এখন এই সূত্রটা এই তোমার বইতে এইভাবে চালাকি করে লিখছে আছে 10 - 2C 4 - 2। তা আমি আশা করি যে তুমি এটা মুখস্থ করার চেয়ে ফিল করাটা ইম্পর্টেন্ট। এখন আমি দেখতে চাই যে তোমরা যে কিছু নাই এটা যে ওয়ান এটা বুঝো কিনা। তা আমি একটা মানুষের 6 জন বন্ধু আছে, ধরো এটা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। একটু ফোকাস করো ভাই, এটা না বুঝলে আমি আবার বুঝাবো, আমি 100 বার বুঝাবো দরকার হয়, বাট আমি বিলিভ করবো ইনশাল্লাহ তোমরা এটা বুঝবা, একবার বললেই বুঝবা, কারণ এটা এত জাদুকর একটা ব্যাপার। আমার প্রথম বন্ধু ও, ধরো আমার প্রথম বন্ধু তোমাদের শোভন ভাই আর কি আজকে ক্লাসে আছেন, সে হচ্ছে আমার প্রথম বন্ধু। তো খেয়াল করে দেখো যে আমি আমার ফ্রেন্ডকে দাওয়াত হয় আমি করব অথবা আমি করব না। তাহলে আমার হাতে অপশন কিন্তু দুইটা, এটিকে বুঝছো তোমরা? মানে না যে একটা অপশন, এটিকে বুঝছো কিনা? তাহলে আমি আমার বন্ধুকে মানে শোভনকে দুই ভাবে দাওয়াত করতে পারি, হয় আমি করব না হলে আমি করব না। এইটা বুঝছো কিনা? ইয়েস অর নো? একজনও যদি নো পাই আমি 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 আবার বুঝাবো। আমি বিলিভ করি যে তোমরা ফ্রাঙ্কলি বলবে এবং ফান করো না, যদি সত্যি বুঝো সত্যি লিখো ইয়েস। অনেকে হয়তো ফান করে নো লিখতে পারো। আমি আসলে একটা বা দুইটা নো দেখতেছি, কিছু কিছু নো দেখতেছি, ম্যাক্সিমাম হচ্ছে yes দেখলাম। আচ্ছা ওকে, আমি যেহেতু বলছি আমার কথা আমার রাখতে হবে। আচ্ছা দেখো প্রথম বন্ধু, ওকে আমি হয় দাওয়াত দিব, দাওয়াত আমি দিব, অথবা আমি দাওয়াত দিব না। আমার হাতে অপশন কয়টা? এই একটা অপশন, এই একটা অপশন, এই দুইটা অপশন। সেকেন্ড বন্ধু আমি দাওয়াত দিব অথবা দিব না, থার্ড অপশন দাওয়াত দিব অথবা দিব না, ফোর্থ বন্ধু দাওয়াত দিব অথবা দিব না, দিব দিব না, দিব দিব না। যেহেতু আমার দাওয়াত আছে একটা গাছ, এই জন্য সবগুলাকে গুণ, তাহলে 2 to the power 6। এত হয়তো আমি দাওয়াত দিব অথবা আমি দাওয়াত দিব না, কিন্তু আমাকে বলছে একজন বন্ধুকে আমাকে দাওয়াত দিতেই হবে। আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবা এরকম কতগুলো ঘটনা থাকতে পারে যে ঘটনাতে আমি কাউরেই দাওয়াত দেই নাই? মানে আমি কাউকেই দাওয়াত দিব না, এরকম কয়টা ঘটনা আছে আমি কাউরেই দাওয়াত দিব না? আচ্ছা অনেকে লিখছো 1, অনেকে লিখছো 5, হাসিব লিখছো 5, ইস্তিয়াক লিখছো 1, নির্ঝল লিখছো হচ্ছে 0।
ওকে 510 এরকমের মধ্যে আসতেছে। আচ্ছা দেখো, ফিল করো, আমি ওরে দাওয়াত দেই নাই, ওরে দাওয়াত আমি দেই নাই, একটা ঘটনা, ওরে দাওয়াত দেই নাই, ওরে দাওয়াত দেই নাই, ওরে দাওয়াত দেই নাই, ওরে দাওয়াত দেই নাই। ভাই এগুলোর মধ্যে তো যোগ হয় না, এগুলো তো গুণ হয় ভাই। তাহলে সবগুলাকে গুণ করলে এরকম একটা ঘটনা আছে যে ঘটনাটা আমি কাউকেই দাওয়াত দেই নাই, ওইটা বিয়োগ, যেহেতু আমাকে বলছে একজনকে দাওয়াত দিতেই, এই জন্য টু দি পাওয়ার 6 - 1, এটি অ্যান্সার। তো এরকম একটা সুন্দর একটা ম্যাথ আছে, এই 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 প্রকার ম্যাথটাও চিন্তা করা যায়। ধরো আমি একটা কিপটা প্রকৃতির আর কি, সাপোজ ইমাজিন করো যে আমি খুবই কিপটা প্রকৃতির, আমার বাসায় মেহমান আসছে। তো আমার বাসায় 3টা আম আছে, 4টা জাম আছে, আর 5টা কলা আছে আর কি। ধরো আমি খুবই কিপটা প্রকৃতির আর কি। এখন ইমাজিন করো যে আমি আমার বাসায় মেহমানকে চিন্তা করতে আছে, আচ্ছা আমি কি একটা আম দিব, না একটা আম দিলে কেমন হয়, আচ্ছা আমি 2টা আম দিব, না কি মনে করবে, আচ্ছা আমি 3টা আম দিব, ধরু এত কিছু বাদ দিই, আমি একটা আমও দিব না, একটা আমও দিব না। তাহলে ইমাজিন করো আমার কাছে যদি 3টা আম থাকে, তাহলে 3টা আম দেওয়ার অপশন হচ্ছে 4টা, হয় আমি একটা দিব, না হলে আমি 2টা দিব, না হলে আমি 3টা দিব, না হলে আমি দিবই না। ওকে, তাহলে আম দেওয়ার অপশন হচ্ছে 3+1, তাহলে জাম দেওয়ার অপশন কি 4+1। একটা জাম দিব, 2টা জাম দিব, 3টা জাম দিব, 4টা জাম দিব, দিব না। এই এক মানে হচ্ছে না দিব না। আবার 5টা কলা কত হয়ে দেওয়া যায়, একটা কলা দিব, 2টা কলা দিব, 3টা 4টা 5টা, অথবা দিব না। এই হচ্ছে আইডিয়াটা। কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে যে ঘটনা আমি একটা কিছুও দিই নাই আর কি, যে এখন আপ্যায়ন করতে যাব, একটা কিছু যদি না দিই তাহলে তো ওটা আপ্যায়ন হয় না, এই জন্য একটা দিতেই হবে। তাহলে এরকম একটা কেস আমি পাবো যে কেসগুলোতে আমি কাউকেই কিছু দেই নাই, এই জন্য ওই একটা বিয়োগ, এই হচ্ছে অ্যান্সার। মানে এগুলো জাস্ট ফিল করার ব্যাপারটা, যে তুমি আসলে যে বুঝছো যে শূন্য সংখ্যক জিনিসই মানে একটা একটা প্যাটার্ন, ওই প্যাটার্নটা আসলে যোগ করতে হয়, এই মাথার এটা, এই জিনিসটা খালি মাথায় রাখবা, আমি বিলিভ করি যে তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, 1600কে আমরা চিন্তা করতে পারি যে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে টু দি পাওয়ার 6। ওকে, তুমি একটু চেক করে দেখো যে আসলে গুণ করলে আসলে টু দি পাওয়ার 6 হয়, কোনো সমস্যা নাই। কোশ্চেনটা ছিল যে এটার উৎপাদক সংখ্যা কি। উৎপাদক কিভাবে চিন্তা করা যেতে পারে, একটু চিন্তা করো তো, যে আমি প্রথমটা থেকে মানে 5 স্কোয়ার থেকে হয় আমি 5 টু দি পাওয়ার 0 নিতে পারি, অথবা 5 টু দি পাওয়ার 1 নিতে পারি, অথবা আমি 5 স্কোয়ার নিতে পারি। আর এখান থেকে আমি নিতে পারি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার্ড, 2 কিউবড, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6। তাহলে একটু বিলিভ করা শিখো যে তুমি এখান থেকে আসলে 3টা ওয়ে আছে, মানে পাওয়ার হচ্ছে 2, 2+1 এতগুলা ওয়ে আছে 5-এর উৎপাদক নেওয়ার, আর 6+1 এতগুলা ওয়ে আছে 2-এর উৎপাদক নেওয়ার। তাহলে 3 × 7, 3×7 = 21, তাহলে এতগুলা টোটাল উৎপাদক আছে। এখন যদি বলে প্রকৃত উৎপাদক, তাহলে এক বিয়োগ করতে হয়, মানে আসলে ওই 1600 আসলে ওর নিজের প্রকৃত উৎপাদক না, প্রকৃত উৎপাদক হইতে হলে 1600 ছোট হইতে হয়। প্রকৃত উৎপাদক যেহেতু চাইছে, সেজন্য আমি এক বিয়োগ করে দিলাম। আচ্ছা ভালো কথা, তোমরা সবাই কেমন আছো, একটু একটু চ্যাট বক্সে লিখো তুমি। অনেকক্ষণ ধরে তোমাদের খালি পড়াচ্ছি, এখন পর্যন্ত তোমরা কেমন আছো এটাই জানলাম না, এটা কি ধরনের কথা। আহ, অনেক লিখছো, আচ্ছা থ্যাংক ইউ ভাই। ওকে সবাই ভালো আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আসলে সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভালো থাকি। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে যে ওকে, কোশ্চেনটা ছিল যে পরিধির উপর 100টা বিন্দু আছে, অনেকগুলো বিন্দু আছে আর কি, ধরো 100 বিন্দু আছে আর কি। আমি এতগুলো রাখতে পারবো না, ধরে নাও আর কি 100 বিন্দু আছে। কোশ্চেন ছিল যে তুমি যে কোনো দুইটাকে যোগ করে কতগুলো জ্যা বানাইতে পারবা। এখানে আইডিয়াটাই হচ্ছে টোটাল সি নিড, এটা জানি মনে থাকে। টোটাল হচ্ছে যতগুলো দেওয়া আছে, আর নিড হচ্ছে দরকার। এগুলা কখনো রিটেন আসবে না, কারণ এক লাইনের ম্যাথ, এগুলা রিটেন আসে না, এগুলা জাস্ট তোমার সিম্পলি হচ্ছে এমসিকিউতে আসে। এখন কথাটা হচ্ছে আমার কাছে টোটাল বিন্দু আছে 100টা। ভালো কথা ভাইয়া, জ্যা অঙ্কন করতে আমার কয়টা বিন্দু দরকার? ভাইয়া জ্যা অঙ্কন করতে আপনার 2টা বিন্দু লাগবে, তাহলে টোটাল হচ্ছে 100, আর নিড মানে দরকার হচ্ছে 2টা, তাহলে অ্যান্সার হচ্ছে 100C2। ওকে, আরো আরো ডেপতে যাই। এই ম্যাথটা ফার্স্টে আসলো, খুবই সুন্দর একটা ম্যাথ, এটা আমরা ফিল করব, মানে একদম দেখবো, মানে তোমরা
আমরা এটা দেখবো আর কি, মানে দেখবো মানে ফিল করবো, এগুলো কথা, এই হলো আমাদের টার্গেট। দেখা যাক, আল্লাহ ভরসা। ধরো আমার কাছে একটা সরলরেখা কি বলছে, 12টা বিন্দু আছে, 1 2 3 7 8 9 10 11 12টা বিন্দু আছে, আর আরেকটায় 5টা। আচ্ছা, আমাকে বলছে কতগুলা ত্রিভুজ বানাইতে পারবো। আচ্ছা, আমরা যদি এখান থেকে 2টা বিন্দু নেই আর নিচ থেকে ধরো এখানে একটা বিন্দু নেই, তাহলে খেয়াল করে দেখো যে আমরা একটা ত্রিভুজ বানাইতে পারি কিনা। তাহলে এখানে আছে 12টা বিন্দু, 12C2, আর এখান থেকে আমি নিব একটা 5C1। তাহলে এই টোটালটা যদি আমি গুণ করে দেই, তাহলে এই তো আমার হয়ে যাচ্ছে যে আমি কতগুলা ত্রিভুজ পাচ্ছি। আবার চিন্তা করো তো যে আমার কিন্তু পুরোটা হয় নাই, বি কেয়ারফুল। এখান থেকে তো ভাই আমি একটা নিতে পারি, আর এখান থেকে তো আমি 2টা নিতে পারি। এখান থেকে যদি আমি একটা নেই 12C1, আর এখান থেকে যদি আমি 2টা নেই 5C2, এবং এদের যদি আমি গুণ করে দিই 12C1 গুণ 5C2, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? তাহলে আমি টোটালটা পেয়ে যাচ্ছি। এখন এই দুটোকে যোগ করবো, এটাই অ্যান্সার। 12C1 গুণ 5C2, সিম্পল। মানে 12টা থেকে 2টা নিবা, 5টা থেকে একটা নিবা। আবার কি ঘটনা ঘটতে পারে, 12টা থেকে একটা, 5টা থেকে 2টা। এন সংখ্যক বহুভুজের কতগুলা ত্রিভুজ তৈরি হবে? আচ্ছা, ত্রিভুজটা তোমরা কইরো, একটু পরে একটা পোল আছে, আমি এটা না বলি। কর্ণের সংখ্যা জাস্ট সিম্পল, যে আমরা জানি হচ্ছে NC2 - n। যেমন দশম বহুভুজের কতগুলো কর্ণ সংখ্যা আছে? 10C2 - 10। তোমাদের একটা পোল দেওয়া যাক, মানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দেখি তোমরা বুঝছো কিনা, যে টোটাল সিনিট বলতে আসলে কি বোঝায়। এবং এই পোলটার অ্যান্সারটা আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো, এবং আমি দেখতে যে আজকে তোমাদের একটু হলেও জাস্ট অ্যাবিলিটিটা উন্নতি হয়েছে কিনা। টাইম স্টার্ট। সবাই সাবধানে দিও। আচ্ছা, আমি এটা 40 সেকেন্ড টাইম দিচ্ছি। ওকে, টাইম আপ। আচ্ছা, একটু শেয়ার করি। 69%। ভালো, খারাপ না, কারণ এটা আমি বলে দিইনি আসলে যদিও। আচ্ছা দেখো, এন সংখ্যক বাহু বিশিষ্ট কোন বহুভুজের কতগুলো ত্রিভুজ? দেখো তাহলে টোটাল হচ্ছে এন, আর ত্রিভুজ বানাতে আমার কয়টা বিন্দু দরকার? 3টা বিন্দু হলে কিন্তু তুমি একটা ত্রিভুজ বানাতে পারবা, তাই না? তাহলে NC3 অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আচ্ছা, এটা একটা ভালোবাসার ম্যাপ, লাভ, ইটস এ লাভ। আচ্ছা ধরো আমি আমি এক্সাম হলে খুবই দ্রুত এক্সাম দিচ্ছি, এবং আমি এই লাইনটা পড়লাম না। আমি শুধু বললাম একটি সমতলে 13টি বিন্দু আছে, এই বিন্দুগুলো সংযোগ করে মোট কতগুলো ত্রিভুজ তৈরি করা যায়। আমি ধরো লিখে দিলাম 13C3, লিখে দিয়ে এখন যাওয়ার সময় আমি ধরো খুবই ফাস্ট যাওয়ার সময় আমি রিভাইজ করব। রিভাইজ করতে দেখলে হায় আল্লাহ, আমি তো বিশাল একটা অন্যায় করে ফেলছি। 6টা বিন্দু তো সমরেখ, যে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা বিন্দু সমরেখ, তাহলে এই 6টা দ্বারা তো কোনো ত্রিভুজ তৈরি করা যাবে না, কখনো ত্রিভুজ তৈরি করা যাবে না। মানে যে কোনো ত্রিভুজ তৈরি করলে জিনিসটা একটা সরল রেখা হয়ে যাচ্ছে। তাহলে এই 6টা বিন্দু দ্বারা আমি টোটাল 63 সংখ্যক উপায়ে ত্রিভুজ তৈরি করতে পারতাম, যেটা আমি এটার মধ্যে ক্যালকুলেশন করে ফেলছি। কিন্তু আমি যেহেতু অন্যায় করছি, একটা কাজ করি, আমি অন্যায়ের প্রায়শ্চিত্ত করে ফেলি, 63 দ্বারা বিয়োগ করে দিই। এটা সবাই বুঝছো কিনা? ইয়েস অর নো? ভাই NP3 হলো কেন? ভাই NC3 হবে, আমি কি আগে NP3 লিখছি? ভাই NC3 হবে স্যার, আমি তো NC3 লিখছি। ইয়েস 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 ইয়েস। আচ্ছা, একটা দুটো নো। ওকে। আচ্ছা, একটা দুটো নো থাকতেই পারে, এটা অসম্ভব কিছু না, কারণ আমরা তো হিউম্যান, আমরা তো রোবট না। আমরা দেখা গেছে যে দু একটা ব্যাপার না বুঝতেই পারি। এই জন্য কিন্তু ধরো আমাদের আল্লাহর রহমতে আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে, যে তোমাদের যে একটা ভাইয়া আছে Q&A তে, আবার তোমাদের রেকর্ড ক্লাসটাও পেয়ে যাবা। সো আমরা চেষ্টা করি তোমাদের সবচেয়ে বেস্ট, মানে যত সুন্দরভাবে এই জিনিসগুলো দেওয়া যায় আর কি। তারপরেও কোনো সমস্যা নাই, আমরা, তুমি শুধু দেখবা যে ক্লাস থেকে 80% বুঝছো কিনা, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এখন দেখো যে টোটাল হচ্ছে 13টা বিন্দু আছে, তাহলে নর্মালি আসলে চিন্তা করা যায় 13C3টা হওয়ার কথা। কিন্তু এই 6টা বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যাবে না।
কতগুলো 63 সংখ্যক ত্রিভুজ তৈরি করা যাবে না, যেটা তুমি এটার মধ্যে কাউন্ট করে ফেলছিলা, এই জন্য 63টা বিয়োগ, এটাই হচ্ছে অ্যান্সার। আজকের লাস্ট ম্যাথ ভাই, এটা একটু মনোযোগ দিবা, কারণ আমি সারাদিন ধরে চিন্তা করতেছি যে আমি যদি তোমাদের এই কোশ্চেনটা বুঝাইতে পারি, আই ফিল প্রাউড, এন্ড বিলিভ মি, আই ফিল প্রাউড। আগে তোমাদের একটা কথা বলে নেই যে তোমরা হয়তোবা সবাই চিন্তা করতে পারো যে ভাই প্রফেসর থেকে 4টা নিতে বলছে, আপনি প্রফেসরের যে কয়টা লেটার আছে, কয়টা আছে একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, আপনি ডিরেক্টলি 9C4 লিখে দেন তাহলেই তো হয়ে যাইতেছে, বা 9P4 লিখে দেন তাহলেই তো হয়ে যাচ্ছে। আপনি এত ভেজাল করতেছেন কেন? ভাইয়া মনে রাখবা, যখন তুমি এটা পড়ছিলা, এই 9 একটা কথা সুন্দর লেখা ছিল, সেটা হচ্ছে 9টি ভিন্ন ভিন্ন। এই কথাটা না আমরা স্কিপ করে ফেলি। এই 9টা যদি ভিন্ন হয় তখনই শুধুমাত্র এই কথাটা লেখা যায়, আদারওয়াইজ লেখা যায় না। যেমন ধরো ABCD 4টা ভিন্ন জিনিস, আমি তখন বলতে পারবো ভাই 4C2 4C3, এটা বলা যায়। কিন্তু যখন আমি বলবো ভাই AA BB, এখানে 4টা, এখন কিন্তু তুমি বলতে পারবে না 4C2, এটা বলা যায় না, এটা মিথ্যা। বুঝা গেছে? এবার বি কেয়ারফুল, পুরো ফোকাস দিও। আগে আমরা মানে বাঁচবো যে পি কয়টা আছে আর কয়টা আছে সবগুলো আমি দেখি, চেক করি যে কে কয়টা আছে আর কি। আমার ভুল হইলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে চ্যাট বক্সে জানাই দিবা, আমি এটা চেক করবো যে তোমার আমার কোনো ভুল হয়েছে কিনা। তোমার দায়িত্ব হচ্ছে এটা, যে আমার কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে চ্যাট বক্সে চেক করবো, অথবা তুমি কিউএনডি তে ভাইকে বলে দিবা যে ভাই ভুল হয়েছে। দেখা যাক কে ভুল ধরতে পারে সবার প্রথমে। PROFESSOR, প্রফেসর। তাহলে আমি খেয়াল করতে পারলাম যে আমার 2টা R আছে, 2টা O আছে, 2টা S আছে, আর কি কি আছে? আর আছে হচ্ছে আমার আর আছে একটা, F আছে একটা, E আছে একটা, এই হচ্ছে আমার টোটাল লেটারের আছে মানে তোমার জিনিসগুলো আর কি। এবার তোমরা তোমাদের, তুমি যদি ডান হাতে লেখো তাহলে বাম হাত, আর বাম হাতে লিখলে ডান হাত, ডাজন্ট ম্যাটার, তুমি তোমার বাম হাতে চিন্তা করো আর কি, একদম বাম হাত যেভাবে আছে। আচ্ছা, স্ক্রিনে যেহেতু ডান হাত দেখা যাচ্ছে, আমরা একটা কাজ করি, তোমার ডান হাতটা সামনে রাখো, যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে একদম লেফটেরটা সেভাবে ডান হাতটা রাখো, একদম লেফটেরটা যেভাবে দেখানো হয়েছে ঠিক সেম ভাবে ডান হাতটা রাখো। 4টা ফিঙ্গার যেন একসাথে পরস্পর মিশায় থাকে, ঠিক আছে? মিশানো বলতে বোঝানো হয় 4টি একই। এখন তুমি আমাকে বলো অপশনে কি 4টি একই কোনো লেটার আছে কিনা? না ভাইয়া, 4টি একই কোনো লেটার নাই, সর্বোচ্চ আছে 2টা। তার মানে কি এই ধরনের কেস আমাদের নাই, এটা বাদ। এবার ছোটবেলায় আমরা খেলতাম, এই তুই যদি পারিস দেখি 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 তো তুই পারিস কিনা, এই কনিষ্ঠ আঙ্গুলটা একটু ছাড়াতো দেখি পারিস কিনা, আমি 3টা আঙ্গুল সমান করে কনিষ্ঠ আঙ্গুলটা ছাড়াইতে পারি কিনা, এরকম আমরা গেম খেলতাম। তুমি চিত্রের মতো করে তোমার ডান হাতটার মানে একদম কনিষ্ঠ আঙ্গুলটা, আমরা আসলে কেনি আঙ্গুল বলি গ্রামের ভাষায়, একদম কনিষ্ঠ আঙ্গুলটা একদম ডান সাইডে নিয়ে যাও। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে 3টি একই, একটা ভিন্ন। এরকম কোনো কেস আমাদের নাই, এটাও বাদ। এরকম কোনো কেস নাই, আমাদের সর্বোচ্চ হচ্ছে 2টা সেম। ওকে, এবার মাঝখানে 2টা, এটা আমরা গেম খেলতাম যে 2টা আঙ্গুল দুই পাশে নিয়ে যাও, মাঝখানে একটু ফাঁকা রাখা, এটা আমরা গেম খেলতাম। দেখা যাক, এখন তোমরা নিজেরা এটা ট্রাই করো যে 2 পাশে 2টা আঙ্গুল নিয়ে যাও একদম চিত্রের মতো করে। এটা মানে বোঝায় 2টি একই, 2টি একই, এটা কিন্তু আমাদের আছে। সো লিখে ফেলি, 2টি একই, 2টি একই। একটা উদাহরণ দেই, যেমন আর আর ও ও, ঠিক আছে? একটা উদাহরণ দিয়ে দিলাম যাতে তোমাদের মানে ভিজুয়ালাইজ হইতে সুবিধা হয় আর কি। ভালো কথা, আমাদের একটা প্যাটার্ন কেবল পাইলাম। এবার ডানেরটা, 2টা আঙ্গুল ফাঁকা রাখবা, 2টা আঙ্গুল সিমিলার ভাবে রাখবা যেভাবে দেখানো হয়েছে, 2টা আঙ্গুল মিশায় রাখবা, 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা অবস্থায় রাখবা। এটা মানে বুঝাচ্ছি 2টা একই, 2টা একই আর 2টা ভিন্ন। এটা কি আমাদের আছে? হ্যাঁ আছে। 2টি একই, 2টা ভিন্ন। ওকে ফাইন, 2টা একই কে কে? ধরে নিচ্ছি এসএস। 2টা ভিন্ন কে কে ভাইয়া? আর একটা ধরে নিলাম, আচ্ছা সরি সরি, আমার এখানে আর হবে এখানে। ওকে, আচ্ছা যে ভুলটা ধরাই দিছে থ্যাংক ইউ। এটা হচ্ছে পি হবে আর কি। ওকে, এটা ব্যাপার না, আর ধরে নিলাম এটা পি। 2টা সেম, 2টা ভিন্ন। এবার ডান সাইডে 4টা আঙ্গুল ফাঁকা ফাঁকা,
চারটা আঙ্গুল ফাঁকা ফাঁকা মানে কি? চারটাই ভিন্ন, আর কোনো প্যাটার্ন নাই। যেমন উদাহরণ দিচ্ছি, আর ও পি ই। ওকে, আগে কিভাবে বাছাই করলাম আঙ্গুলের সাহায্যে, বুঝছো কিনা? এটা অনেকভাবে অনেকে মুখস্থ করে। আমাকে ফার্স্টে তোমরা কি ইয়েস আর নো লেখো যে এই উপায় সংখ্যক বুঝছো কিনা, ঠিক আছে কিনা, উপায়টা বুঝছো কিনা এটা কনফার্ম করো। ওকে, সাবাস, সবাই সবাই ইয়েস, থ্যাংক ইউ। এবার সমাবেশ সংখ্যা আমাকে কি বলছে, খুব ভালো করে চিন্তা করো, যে আমাকে বলছে দুইটা আর দুইটা ও অথবা দুইটা এস, যে কোনো এক জোড়া নিতে। ফিল করো আমার কথাটা, একটু ফিল করো। আমার কাছে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া আছে। আমি যদি এই তিন জোড়া থেকে দুই জোড়া নিয়ে নেই, আমি যদি এই তিন জোড়া থেকে দুই জোড়া নিয়ে নিই, তাহলে আমি আমার কথা রাখছি কিনা, যে আমি কি দুইটা একই নিছি কিনা? হ্যান্ড রেজ করো, কনফার্ম করো, হ্যান্ড রেজ করে কনফার্ম করো যে এই তিনটা জোড়া থেকে আমি যদি দুইটা জোড়া নিয়ে নেই, তাহলে আমি আমার কথা রাখছি কিনা। শাবাশ। পরেরটা, পরেরটা হচ্ছে আমি তিন জোড়া থেকে এক জোড়া নিব। সরি, আমি এখানে সি লিখে ফেলছি, সরি ফর দ্যাট, এখানে পি হবে আসলে। ওকে, আমি তিন জোড়া থেকে এক জোড়া নিয়ে নিলাম, ধরে নিচ্ছি এই যে এই জোড়াটা, আমি এই জোড়াটা নিয়ে নিছি। এখন তুমি আমাকে চ্যাট বক্সে লিখবা, এখন আমার হাতে ভিন্ন বর্ণ আছে কয়টা? ভিন্ন বর্ণ আমার হাতে এখন ভিন্ন বর্ণ কয়টা আছে? টোটাল ভাই, টোটাল, টোটাল থেকে চিন্তা করো রিদওয়ান, টোটাল থেকে চিন্তা করো, টোটাল থেকে ভিন্ন বর্ণ কয়টা আছে টোটাল থেকে? ওকে, অনেকে 5 লিখতেছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই যে একটা পি, একটা আর, একটা ও, একটা এফ, একটা ই, এগুলা ডাবল আছে নাকি সিমিলার আছে, ওগুলা নিয়ে মাথা ব্যথা নেই। ভিন্ন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5টা থেকে আমি কয়টা নিব? দুইটা, তার কারণে দুইটা ভিন্ন নিতে হবে, 5c2 গুণ। ওকে, এরপর আমাকে কি বলছে? এবার আমাকে বলছে চারটাই ভিন্ন নিতে। ভাই এবার ভিন্ন আছে কয়টা? দেখা যাক। এখন আর কোনো রেস্ট্রিকশন নাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখন আছে ভিন্ন ছয়টা, তাহলে 64। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে বিন্যাস সংখ্যা। আমরা জানি বিন্যাস সংখ্যাটা সিম্পল, সমাবেশ সংখ্যার সাথে সিম্পল, জাস্ট এটা কতভাবে সাজানো যায় এটাকে গুণ করে দিলে হয়ে যায়। চারটা জিনিসকে কতভাবে সাজানো যায় আসলে, 4 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা যেহেতু সিমিলার জিনিস আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, আবার 3c1 গুণ 5c2। তাহলে খেয়াল করে দেখো যে এখানে টোটাল আছে চারটা, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে দুইটা এস আছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 64, তাহলে 64 নিম্ন গুণ গুণ, যেহেতু চারটাই ভিন্ন তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ। এখন এই সবগুলোকে যোগ করলে তোমার মোট সমাবেশ সংখ্যা, এই সবগুলোকে যোগ করলে মোট বিন্যাস সংখ্যা। আর তোমরা আমাকে একটু জাস্ট কনফার্ম করো যে এটা বুঝছো কিনা। যদি 80% প্লাস হয়, আমি আই ফিল প্রাউড। আচ্ছা, বর্ষা লিখছো ইয়েস, ঐশী লিখছো ইয়েস, রাফি লিখছো ইয়েস, সবই ইয়েস। আচ্ছা, আমি নো বলে পড়ি একটা। আচ্ছা, মামিয়া লিখছো নো, আচ্ছা একজন পাওয়া গেল, সমস্যা না, আমরা এটা না, মানে মেন কথা হচ্ছে যে আচ্ছা সব ইয়েস, সব ইয়েস, একজন, হ্যাঁ দুই একজন থাকতেই পারে, কারণ অনেক প্রবলেম থাকতে পারে, দেখা গেছে নেট প্রবলেম, ঝামেলা প্রবলেম, কথা আসতে গেছে, বা কোনো না কোনো ঝামেলা হইতে পারে, অথবা আচ্ছা বিন্যাসটা, আচ্ছা বিন্যাসটা আরেকবার বলেন ভাই। আচ্ছা, বিন্যাসটার কিছুই না ভাইয়া, তুমি সমাবেশ যেটা পাইছো না, এই যে সমাবেশ, এই চারটা জিনিস নিয়ে তো সমাবেশ করলা তাই না? যাদের নিয়ে সমাবেশ করছে ওদেরকে কতভাবে সাজানো, ওই জিনিসটা গুণ করলে বিন্যাস পাওয়া যায়। মানে সিম্পল, বিন্যাসটা মানেটাই হচ্ছে এনসি আর গুণ আর ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল হচ্ছে যতগুলো আছে, বুঝা গেছে? ওকে, তো আজকে হচ্ছে আমি তোমাদের এখন একটা আইডিয়া দিচ্ছি, একটা সিম্পল আইডিয়া। তোমাদের কি মনে আছে যে আমি তোমাদের প্রথমে একটা কোশ্চেন করছিলাম, যে আমি যদি খুব স্পিডে বাইক চালাই, যদি থামাতে না জানি, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হবে? খেয়াল আছে সবার? আচ্ছা, এবার এই কথাটার ফিলোসফিটা কি? এই কথাটার ফিলোসফিটা হচ্ছে, আমি খুব ভালো বাইক চালাতে পারি কিন্তু আমি থামাতে জানি না। আমাকে একদিন একটা ভাই আমাকে একটা সুন্দর একটা কথা বলছিলেন, সেটা ছিল এরকম যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে জানিস? আমি বললাম কারা কারা ভাইয়া? একজন বললো ট্যালেন্ট, আর একটা হচ্ছে ফুলিশম্যান। আমি ভাইকে বললাম ভাই এটা না জানার কি আছে, এটা তো অবশ্যই, এটা তো স্বাভাবিক। তো আমাকে ভাই বললেন যে তুই কি জানিস যে এদের মধ্যে পার্থক্যটা কি? আমি বললাম ভাই অনেক ধরনের পার্থক্য থাকতে পারে, তবে অন্যতম একটা পার্থক্য কি জানিস? আমি বললাম কি ভাইয়া? ট্যালেন্ট থামতে জানে, বুঝা গেছে, কিন্তু ফুলিশরা থামতে জানে না।
তখন আমাকে ভাইয়া এমন একটা কথা বললেন যে কথাটা আমি এইভাবে চিন্তা করতাম না। তখন সে আমাকে বললেন, ভার্সিটিতে সেই সমস্ত স্টুডেন্টরাই চান্স পাবে যারা জানে কোন টপিকসটা পড়তে হয় না। এই কথাটা আমাকে এত ভাবে মোটিভেটেড করে পরবর্তীতে আমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার জন্য। দেন আমি ফিল করি যে আসলে কোশ্চেন ব্যাংকের তুমি যদি ঘাটাঘাটি করো তাহলে 80% তুমি কমন পেয়ে যাবে। তার মানে আমি এটা বোঝাতে চাই যে তুমি কোশ্চেন ব্যাংকের প্যাটার্ন প্লাস লেকচার প্যাটার্নটা ফলো করো। এর বাইরে যদি সময় পাও দেন তুমি কনসেপ্ট বুকে যাও বা বইতে যাও। ওকে, 1 নাম্বারটা ছিল এটা। 2 নাম্বার, 2 নাম্বার আইডিয়াটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম তুমি আজকে এটা খুব ভালো করে প্রিপারেশন নিলা, হয়তো ধরে নিচ্ছি তুমি 80% বুঝছো, ভিডিও দেখে তুমি বাকি 20% বুঝে যাবা, প্র্যাকটিস করলে দেখা গেছে একদম পুরো একটা ওভারঅল একটা ভালো একটা প্রিপেয়ার হবে। এত কষ্ট করে পড়াশোনা করার পর তুমি যদি 1 মাস না পড়ো তাহলে আলটিমেটলি তুমি ভুলে যাবা। এখন আমার কোশ্চেন হচ্ছে তাহলে আজকে ক্লাস কেন করলা? তাহলে তুমি কেন আজকে সারাদিন সময় নষ্ট করবা, বা আজকে এত কষ্ট করে কেন তুমি, মেন কথা হচ্ছে এই টোটালটা ওয়েস্টেজ অফ টাইম। ডক্টর ব্রুস লিপটন, সে হচ্ছে হার্ভার্ড মেডিকেল এবং স্ট্যানফোর্ড মেডিকেলের অনেক অনেক বড় একজন মানুষ আর কি, অনেক বিশাল একজন সায়েন্টিস্ট। তো এত কথা বাদে তার একটা কথা বলি। তো সে একটা প্রেস কনফারেন্সে বা মেন কথা তার নিয়ে একটা টক শো হয়েছিল, সেই টক শোতে তাকে বলা হয়েছিল যে আপনার সফলতার সিক্রেট কি। সে তখন একটা কথা বলছিল, রিপিটেশন। এই কথাটা আমার বুঝতে বিশ্বাস করো অনেক কষ্ট হয়েছে। আমি দিন আস্তে আস্তে ফিল করা স্টার্ট করলাম, আচ্ছা আমি যদি কোনো কিছু রিপিট না করি তাহলে তো আমি ভুলে যাবো, আর যদি আমি ভুলে যাই তাহলে আমি যে কষ্টটা করছিলাম পুরোটা বৃথা, মানে পুরোটা ওয়েস্টেজ অফ টাইম। তুমি এখন স্টার্ট করছো তোমার জার্নিটা, এভরি উইকে প্র্যাকটিস করো, এভরি উইকে তুমি যা শিখছো সেগুলো রিভাইজ করো। আর ভাই যদি রিভাইজ না করো সারা জীবন মনে রাখো টোটালটা ওয়েস্টেজ অফ টাইম, ফুল ফুল ওয়েস্টেজ অফ টাইম। সো আমার এখান থেকে আসলে ক্লাসটা শেষ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, আর আসসালামু আলাইকুম। শোভন কিছু বলবি? শোভন কি আছে? আচ্ছা এনিওয়ে, মেহেদি ভাই। জি ভাইয়া, ওকে ভাই, আমার এখান থেকে শেষ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইয়া। তো স্টুডেন্ট ভাইদের জন্য লাস্ট টাইম একটা পোল লঞ্চ করে দিচ্ছি, সবাই এটাতে একটু পার্টিসিপেট করো। আর তোমরা হচ্ছে অনেকেই বলতেছিলা ক্লাসের পিডিএফ ভিডিও, গতকালকে আসলে তোমাদের সাথে কথা বলতে চাইও পারি নাই, একটু প্রবলেম ছিল জমে। তো হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দেখো তোমরা পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবা। হ্যাঁ, তোমরা হচ্ছে তোমাদের যে উদ্ভাসের যে ওয়েবসাইট যেখান থেকে তোমরা হচ্ছে ক্লাসে জয়েন করো, সেইখান থেকে তোমরা এখানে জয়েন করবা। জয়েন করার পরে লগ ইন করার পরে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিতে হয় সেটা হচ্ছে তোমরা দিবা। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। দেন হচ্ছে তোমাদের পাসওয়ার্ড চাইবে, তোমরা হচ্ছে তোমাদের যে পাসওয়ার্ড সেটা দিবা। আচ্ছা এটার জন্য ওকে মানে কি ঠিক আছে, এটার জন্য আমরা ডেকোরেশন করে দিতে পারি ঠিক। আবার অনেক কোশ্চেন ছিল প্রমাণ বাক্য থাকলে তখন আমরা ডেকোরেশন কি করব, যেমন করো আর ওই বিষয়গুলো তো ভাইয়া বলে দিয়েছে যে মডেল থাকলে থ্যাংক ইউ সবার পাসওয়ার্ড
আচ্ছা ভাইয়া, সবাই হয়তো শুনতে পাচ্ছ। তো তোমরাও তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পর তোমরা হচ্ছে দুটো অপশন পাবা, একটা হচ্ছে লেকচার এবং এক্সাম। তো লেকচার সিলেক্ট করার পরে তোমরা এখানে পাস্ট লেকচার নামে একটা অপশন দেখতে পারবা। পাস্ট লেকচার সিলেক্ট করলে তোমরা হচ্ছে গতকালকে যে ফিজিক্স ক্লাসটা করছো, তো সেই ফিজিক্স ক্লাসটা দেখতে পারবা। সেখানে হচ্ছে তোমরা যে পিডিএফ মানে যে স্লাইডে ভাই পড়াইছে সেটা ডাউনলোড করে নিতে পারবা, আর তোমরা যে ভিডিও সেটা চাইলে দেখে নিতে পারবা। হ্যাঁ, দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আমি আসলে লগ ইন করতে পারি না। এটা হচ্ছে তোমরা যার যার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, তো এটা দিয়ে লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে তোমাদেরই করতে হবে, কারণ আমার কাছে কারো রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড নাই, তো এর জন্য দেখাইতে পারলাম না। তোমরা এখানে দুইটা অপশনই পাবা, লেকচার এবং এক্সাম। তো এক্সামে ক্লিক করলে হচ্ছে তোমরা আজকের যে ডেইলি এক্সাম অনেকে হয়তো দিছো, যারা হচ্ছে আজকে ডেইলি এক্সামটা দেওয়া নাই তারা এক্সাম ক্লিক করার পরে দেখবা হচ্ছে তোমার এক্সামটা শো করতেছে। তো এখানে তুমি স্টার্ট দিলে তোমার এক্সামটা স্টার্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে ক্লাস আর এক্সাম গুলো দিতে হয়। চাইলে পিডিএফটা তুমি ডাউনলোড করে রাখতে পারবা, আর ভিডিওটা হচ্ছে দেখে নিতে পারবা, কারণ ভিডিওটা ডাউনলোড করা যাবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তাছাড়াও যদি কারো কোনো সমস্যা হয়, তোমাদের রুটিনের নিচে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের ফোন নম্বর দেওয়া আছে। তোমার ব্রাঞ্চের নম্বরগুলোতে ফোন করলে তোমরা যে কোনো সমস্যা তোমরা বললে হয়তো সমাধান করে দিবে। তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু ক্লাস হয়, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তুমি এখানে আসলে অপশনগুলো একটু চেক করলে হয়তো পেয়ে যাওয়া যে কোথায় ভিডিও কোথায় পিডিএফ আছে। তো আজকের ক্লাস ভাই এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।